সর্ষে বেগুন হয়েছে আর জমিয়ে খাবো, সঙ্গে কাঁচা লঙ্কা আর তেল। কতদিন খাইনি গো। সর্ষে থাকলে তো ফুল দেখাবো। ঘরে একদানা সর্ষে নেই। আজ সর্ষে আমি খাবোই খাবো। এই আমি চললাম সর্ষে আনতে। ও বুটি, বুটি, এই দেখ তো, তোর দাদু এই ভর সন্ধ্যেবেলা কোথায় চলে গেল? দূর দূর দূর। আরে গোপাল, কি ব্যাপার? আর বলো না ভাই, সকালে গিন্নিকে বলে গেছিলাম সর্ষে বেগুন করে রাখতে। তা এখন বলে কি ঘরে এক দানাও সর্ষে নেই। আমার মাথায় ঘুঁ চেপে গেল। সর্ষে দিয়ে বেগুন আমি খাবোই, তাই তোমার দোকানে এলাম। তবে তুমি লোক দিয়ে বলে পাঠালে আমি দিয়ে আসতাম, তোমাকে আর কষ্ট করে আসতে হতো না। ওরে বুটি, বুলটে, কোথায় গেলি রে? ওদের দাদু যে সেই বেরিয়েছে, এখনো আসেনি। এত দেরি তো হওয়ার কথা নয়। গিয়ে দেখে আসবো দাদু কোথায়। অন্ধকার হয়ে গেছে, তোকে আর অত দূর বেরোতে হবে না। দাদু এখনই আসবে, চিন্তা করিস না। সর্ষে আনতে পারবো না। গিন্নি বলে কি? কতদিন ধরে ভেবে আসছি সর্ষে বেগুন বেশ ঝাল ঝাল করে খাবো। যাক, সর্ষে পাওয়া গেছে। এবার দেখি গিন্নি কি বলে। কেরে কেরে বাপধনেরা, আদর করে কাঁধে তুলেছিস। আহা, কতদিন কারো কাঁধে উঠিনি। কি যে আরাম লাগছে, কি বলবো। চুপ, তোমায় আমরা অপহরণ করেছি। এখন একদম চুপ করে থাকো, নইলে মন্ত্রীকে তোমার নামে নালিশ করতে বাধ্য হব। ও, আমাকে তোরা কৃষ্ণনগরের রাজসভার মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস? ভালোই হলো, ওর সঙ্গে অনেক জরুরি কথা আলোচনা ছিল। চপ, আমরা কি ওই কৃষ্ণনগর না কোন নগরের নাম বলেছি নাকি? না কিরে বটা, তুই বলেছিস? বাহ, আমি আবার কোথায় বললাম? তুই তো মন্ত্রীর কথা বললি, আমিও মন্ত্রী বলেছি। কোনো রাজ্যের নাম পর্যন্ত নিইনি। না 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 না, আমি কাউকে বলবো না। এই আমি চুপ করে গেলাম। রাস্তায় দিলাম সর্ষে দানা ছড়িয়ে। দু এক দিনের মধ্যেই চারা উঠে যাবে, গুলটে পুঁটির চোখে পড়বেই। এই 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 যে মন্ত্রী, এইমাত্র খবর পেলাম গোপাল আর বিজ্ঞানীকে নাকি পাওয়া যাচ্ছে না। তা বলি রাজ্যে হচ্ছেটা কি? হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। চিন্তা করবেন না, সেনাদের নির্দেশ দিয়েছি রাজ্যের সর্বত্র যেন চিরুনি তল্লাশি চালানো হয়। এত উন্নত মানের একজন বিজ্ঞানীকে কেউ হাওয়া করে দিল, এটা তো আমি ভাবতেই পারি না। আর গোপাল, ও ছাড়া আমি রাজ্য চালাবো কিভাবে বলতো? এটা আপনি ঠিকই বলেছেন, তবে চিন্তা করবেন না মহারাজ, আমাদের বিজ্ঞানীর চাইতেও বড় বিজ্ঞানী আমার হাতে আছে। খাম্বাজ রাজ্য থেকে তাকে তুলে নিয়ে আসবো। সে সাগ্রহে প্রজাদের সেবা করবে। আর গোপালের কি হবে? তাকেও খুঁজে দেখছি, কিন্তু একটা কথা বলুন তো, গোপাল আপনার কি কাজে লাগে? কোন কাজটা তাকে দিয়ে হয়েছে মহারাজ? শুধু খায় দায় আর লোক হাসায়। দেখো, তোমার বুদ্ধি দিয়ে তো আর রাজ্য চালানো যায় না। তাই গোপালকে আমার খুবই দরকার, আর যেভাবেই হোক তাকে খুঁজে আনতে হবে। যথাজ্ঞা মহারাজ। বেশ ভালো আছি না বিজ্ঞানী? শুধু ঘুমাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি। কি ভালো সময় কাটাচ্ছি বলুন তো। তোমার কই কোনো চিন্তাই হচ্ছে না? কবে মুক্তি পাবো আমি তো ভেবেই মরে যাচ্ছি। ও, এই কথা। আরে গোপালকে কে আটকে রাখবে? মন্ত্রী সেগুড়ে বালি। মানে তুমি বলতে চাইছো আমাদের মুক্তি দিতে কেউ না কেউ আসবে? আসবে মানে প্রায় এসে গেছে। আর একটা দিন ব্যাস, তারপরেই আমরা মুক্ত। কোথায় কোথায় গোপাল, কোথায় বিজ্ঞানী? ও
ও মন্ত্রী, তোমার উপর তো আর আস্থা রাখতে পারছি না। আমি আর কি করব মহারাজ, সৈন্যরা তো তন্ন তন্ন করে সমস্ত বাড়ি, রাস্তা, জঙ্গল খুঁজে দেখেছে। যদি না পাওয়া যায় তাতে তো আর রাজকার্য থেমে থাকবে না। আপনি আদেশ দিলে আমি এক মহান বিজ্ঞানীকে আপনার সামনে নিয়ে আসতে পারি। আর কি করবে? বিজ্ঞানী ছাড়া সমাজ চলবে কি করে? জ্ঞান বিজ্ঞানের প্রসারের সঙ্গে সঙ্গে মানুষের উপকারে আসতে পারে এমন আবিষ্কারটা করবে কে? নিয়ে এসো তাকে, দেখি দেখি সে কত বড় বিজ্ঞানী। আজ এতদিন হয়ে গেল মানুষটা ফিরলো না, বেঁচে আছে কিনা কে জানে। ওর মতো লোককে কে মেরে ফেলবে? ওগো, তুমি কোথায় গেলে গো? কেন যে সর্ষে নিয়ে এতগুলো কথা বলতে গেলাম? মানুষটা বড্ড একগুঁয়ে। আরে বাবা, আমি কে বলেছিলাম যে রেঁধে দেব না? একদিন পরে খেলে কি এমন ক্ষতি হতো? এখন যে মানুষটাই বেঁচে আছে কিনা জানি না। হায় হায় হায়, কেন আমি এত মুখ করতে গেলাম? কি রে, কোনো খোঁজ পাওয়া গেল? এখনো যায়নি। তবে তুমি চিন্তা করছো কেন? দাদুকে লুকিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নেই। ওগো, তুমি সন্ধেবেলা তেলির দোকানে সর্ষে আনতে গিয়ে কোথায় উধাও হয়ে গেলে? দিদা, ও দিদা, অত ভেঙে পড়লে তো চলবে না। আমরা তেলি কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা বলেছেন সর্ষে কিনে দাদু বেরিয়ে যাওয়ার পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না। তার মানে দাদুর কাছে সর্ষে ছিল, তাই তো রে পুটি? হ্যাঁ, সর্ষে আর কোথায় যাবে, দাদুর কাছেই ছিল। ঠিক আছে পুটি, কাল থেকে আমাদের আরো ভালো করে খুঁজতে হবে। বিজ্ঞানী মশাই, আপনাকে এখানে মুখ দেখাতে নিয়ে আসিনি। রাজ্য একেবারে ছাড়খাড় করে দিতে হবে। মহামারী ও মরকে প্রজাদের জীবন অতিষ্ঠ করে দিতে হবে। খাম্বাজ রাজ্যে আমি সেরকমই কথা দিয়ে এসেছি। আপনি আপনার কাজ ঠিকঠাক করলে খাম্বাজ রাজ্যের সুবিধা হবে। এই রাজ্য খাম্বাজ রাজ্যের সুবিধা হবে এই রাজ্য অধিকার করতে। ও আপনি চিন্তা করবেন না, আগে এই মানুষকে অসুস্থ করে দিতে হবে, তারপর শুরু হবে আমাদের খেল। মহারাজ যত দুর্বল হয়ে পড়বে, রাজ্যে যত প্রজা বিক্ষোভ হবে, তত খাম্বাজ রাজের এই রাজ্য কেড়ে নিতে সুবিধা হবে। ঠিক ঠিক, তখন আমি খাম্বাজ রাজের কাছ থেকে এই রাজ্য ধার চেয়ে নেব, আর আমি হব আসল রাজা। মহারাজ, এই আমাদের নতুন বিজ্ঞানী, মহান, খুব মহান। উনি এমন জিনিস বানাতে পারেন যার জন্য প্রজারা উপকৃত হবে, ফসল বাড়বে, স্বাস্থ্য ভালো হবে। মহারাজের সুখ্যাতি অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখার সৌভাগ্য হলো। দেখেই মনে হলো আপনি মহান রাজা। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করুন। জয় হোক মহারাজের। আর তো পারছি না গোপাল, মুক্তির কিছু একটা উপায় বার করো। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনি তো এত জিনিস আবিষ্কার করেছেন, খিদে জয় করার কোনো ওষুধ বার করতে পারেননি না? না, তা পারিনি, তবে করে ফেলবো। আরে, একটা কথা তো তোমাকে বলাই হয়নি। আমি এমন একটা ওষুধ তৈরি করেছি যা গায়ে ছেটালেই মানুষের বয়স 1 লহমায় 100 পার হয়ে যাবে। হ্যাঁ, একটু বুঝিয়ে বলুন তো। কি আর বুঝিয়ে বলবো? ধরো, তোমার গায়ে আমি ওষুধটা ছিটিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি থুরথুরে পুরো হয়ে যাবে। গায়ে এক রত্তিও জোর থাকবে না, ধাক্কা মারলেই মাটিতে ধপাস তাই। আরে বলেন কি বিজ্ঞানী, আপনার সঙ্গে আছে নাকি সেই ওষুধ? আরে, তাহলে কি আর এভাবে বন্দি হয়ে আছি? পাহারাদারদের বুড়ো বানিয়ে দিতাম এক লাথি, মেরে পাঠ করে দিতাম বেটাদের। সময় আসবে, আসবে, শিগগিরই আসবে বলেই মনে হচ্ছে। এই যে নতুন বিজ্ঞানী, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রজাদের মধ্যে
এমন অসুখ ছড়িয়ে দিন যাতে রাজ্যে মহামারী লেগে যায়। গোপাল যদি কোনোভাবে ছাড়া পায় তবে এই সুযোগ কাজে লাগানো যাবে না। রাজ্যে সমস্ত পুকুরে এই ওষুধ ছড়িয়ে দিতে হবে। সেই জল খেলেই সব লোক এমন অসুস্থ হয়ে পড়বে যে কোনো ওষুধই কাজ হবে না। কিন্তু ওষুধ ছড়ানোর কাজটা করবে কে? কেন আমরা? এসব অপকর্মে তো আমাদের জুড়ি নেই বিজ্ঞানী মশাই। দেশটাকে একবারে ছারখার করে দেব। কত ধানে কত চাল তা এবার গোপাল বুঝবে। এমন জায়গায় রেখে এসেছি না, কারো বাবার ক্ষমতা নেই খুঁজে বার করার। তাহলে ওদের হাতে ওষুধটা দিয়ে দিন, ওরা আজ রাতের মধ্যেই সব কাজ করে ফেলবে। এই নাও ওষুধ। প্রতিটি পুকুরে 1 ফোঁটা করে ছিটিয়ে দিলেই গ্রাম উজাড় হয়ে যাবে। তুই ওদিকটা দেখ, আমি এই দিকটাতে দিচ্ছি। তুই আগে দিয়ে নে, তারপর আমি ওই দিকটাতে যাচ্ছি। আজ্ঞে হ্যাঁ মহারাজ, মন্ত্রী লোক লাগিয়ে দিয়েছে। কাল রাত থেকেই সমস্ত পুকুরে বা জলাধারে ওষুধ প্রয়োগ করা হয়েছে। দেখবেন আজকের মধ্যেই লোকের স্বাস্থ্য কেমন ভালো হয়ে যায়। গোপালের কথা শুনে এতদিন তো প্রজাদের 1 পয়সাও খাজনা বাড়তে দেননি, এবার তো না বাড়ালে হবে না মহারাজ। আমাদের নতুন বিজ্ঞানী যখন এসেই গেছেন তখন প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, কিন্তু বিজ্ঞান চর্চায় তো খরচও প্রচুর। সে টাকা কোথা থেকে আসবে মহারাজ? প্রজারা সুখে থাকবে আর রাজার হাল খারাপ হবে, তা তো হতে পারে না। বাড়ানো কি উচিত হবে, বিশেষ করে এই মুহূর্তে, মানে যখন গোপাল নেই। গোপাল গোপাল করে তো আপনি নিজের রাজ্যের হাল খারাপ করে ফেলেছেন। রাজার সম্পদ না বাড়লে প্রজারা সুখে থাকবে কি করে? হ্যাঁ, মানে ঠিকই বলেছ তুমি। তবে সেনারা তো এখনো চেষ্টা করছে গোপাল আর বিজ্ঞানীকে খুঁজে আনতে। তাদেরকে একটু সময় দিই। আমিও তো কম খুঁজিনি মহারাজ, পেলাম না তো। আর আমি যদি না পাই তবে ভগবানেরও সাধ্য হবে না খুঁজে আনতে। কবে গোপাল আসবে তার জন্য বসে না থেকে আপনি এক্ষুনি খাজনা বাড়ানোর কথা ঘোষণা করে দিন। জলে কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি, খাওয়া যাবে তো? এতদিন ধরে খাচ্ছি, কই কিছু তো হয়নি। দাঁড়া, আমি খেয়ে দেখি গন্ধ আছে কিনা। দাঁড়া দাঁড়া। কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ। তা হয়তো রাজবাড়ির থেকে জল পরিশুদ্ধ করার ওষুধ দিয়েছে, হ্যাঁ নাকি? তাও হতে পারে। শোনো 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 কৃষ্ণনগরবাসী, শোনো, মন দিয়ে শোনো। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য আরো বৃদ্ধির জন্যে মহারাজ প্রজাদের খাজনা কিঞ্চিত বৃদ্ধি করিলেন। খুব বেশি নয়, মাত্র দ্বিগুণ। আশা করি প্রজারা মহারাজের এই আদেশ খুশি মনেই গ্রহণ করবে। শোনো শোনো শোনো। এর মানে কি? মহারাজ নিশ্চয়ই ওই দুষ্ট মন্ত্রীর পরামর্শে খাজনা বাড়িয়ে দিলেন। গোপাল না থাকায় আমাদের দুর্গতি। আজ যদি সে থাকতো কিছুতেই খাজনা বাড়াতে দিত না। ঠিক কথা বলেছ। আমার তো মনে হয় গোপালকে নিশ্চয়ই মন্ত্রী গুম করে রেখেছে, সঙ্গে বিজ্ঞানী তো। এই আদেশ আমরা মানব না। এই পুকুরের জলকে আমার বাড়ির সবাই বিছানায় কাতরাচ্ছে। বৈদ্যের কোনো ওষুধই কাজ করছে না। আমরা কি বিছানায় পড়ে মরবো নাকি? এদিকে আবার মহারাজও প্রজাদের খাজনা বাড়িয়ে দিয়েছেন। আমাদের কি না খাইয়ে মারবে নাকি? দলে দলে লোক এই রাজ্যের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, সেদিকে মহারাজের কোনো নজর নেই। খাজনা বাড়াচ্ছে, দেবো না, কিছুতেই দেবো না। নতুন বিজ্ঞানী, তুমি কি ওষুধ ছড়ালে যে সবাই অসুস্থ হয়ে পড়ছে? দলে দলে লোক বৈদ্যর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ওষুধ তো কোনো কাজই করছে না। মহারাজ, আমি যে ওষুধ প্রয়োগ করেছি তার প্রাথমিক ধাক্কাটা সামলে নিলেই সবাই দীর্ঘ আয়ু পাবে। এখন কিছুদিন একটু ভুগতে হবে। নিকুচি করেছে তোমার দীর্ঘ আয়ু। এক্ষুনি এক্ষুনি আমার সামনে থেকে তুমি আর মন্ত্রী দূর হয়ে যাও। আমি তোমাদের আর মুখদর্শন করতে চাই না। মহারাজ, ঘি যখন সোজা আঙুলে ওঠে না তখন আঙুল বেঁকাতে হয়।
আমি তাই করেছি। গোপাল গোপাল করে যখন আপনি আমাকে অপমানের পর অপমান করেছেন, তলে তলে আমিও ব্যবস্থা নিয়েছি। আমাকে দূর করে দিলেই আমি চলে যাব, সেটা আপনি ভাবলেন কি করে? আপনি এখন আমাদের হাতে বন্দী। আপনার সমস্ত সেনাবাহিনী এখন খাম্বাজ রাজে। গোপাল আর বিজ্ঞানীকে আপনি খুঁজেও পাবেন না। আমি দরকার পড়লে এমন ওষুধ প্রয়োগ করব যে আপনার রাজপ্রাসাদ এই মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি কি তাই চান? তাই যদি হয় তাহলে আমাকে বন্দি করে কারাগারে রেখে দাও, রাজা বানিয়ে আর রেখো না। না না, তা হবে না। আপনাকে বন্দি করা হবে না। আপনাকে সামনে রেখেই আমরা রাজ্য চালাবো। তারপর প্রজারা যখন বিদ্রোহ করবে তখন খাম্বাজ রাজ আপনার সিংহাসন দখল করবে। এখন আপনার স্থান হবে অন্দরমহলের শয়নকক্ষে। যা ভেবেছিলাম ওই দেখ পুটি, রাস্তার মধ্যে কেমন সর্ষে গাছের চারা বেরিয়েছে। দাদু ঠিক চিহ্ন রেখে গেছে। চল আমরা এই চারা গাছ দেখে দেখে যাই, দেখি কোথায় নিয়ে যায়। একে লোক মরছে বিনা চিকিৎসায়, তারপর আবার খাজনা বাড়ানো হলো। মহারাজের মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। আমরা এই অন্যায় মানবো না। সেদিন মহারাজকে সব বলতে আমি রাজসভায় গিয়েছিলাম, দেখলাম আগের প্রহরীরা নেই, তাদের জায়গায় অন্য লোক হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বলতো? দেখ পুটি দেখ, ওখানেই নিশ্চয়ই দাদুকে ধরে রেখেছে। আমাদের ওখানেই যেতে হবে। দেখ সর্ষে চারা ওদিকেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি, চল এবার। কি গো গোপাল, আর কতকাল এভাবে আটকে থাকবো? মনে হয় আর বেঁচে ফিরবো না গো। এসে গেছে, এই এলো বলে। সময় গুনে দেখেছি ওদের আসার সময় হয়ে গেছে। এসে গেছে বিজ্ঞানী, আমার খুদে বাহিনী এসে গেছে। দাদু আমরা এসে গেছি। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনার সেই বুড়ো বানিয়ে দেওয়ার ওষুধ কি সঙ্গে আছে? না না, তবে আমার বিজ্ঞানাগারই রয়েছে, একটু লুকিয়ে রেখেছি। আরো হাতে এলেই একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেতে পারে। বাহ, চমৎকার! এটাই হবে আমাদের অস্ত্র। আপনাকে চট করে ওই ওষুধ নিয়ে আসতে হবে। এইভাবে ওরা আমায় বন্দি করে ফেললো। গোপাল গোপাল থাকলে পারতো এটা। আজ গোপাল নেই, তাই এভাবেই আমায় মরতে হবে। হে ভগবান, ভগবান তুমি এত কেন নিষ্ঠুর? আমি কি অপরাধ করেছি? আপনি গোপালের উপর ভরসা রাখুন, ও কিন্তু বেঁচে আছে। ঠিক সময় মতো ও আসবে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ। মহারাজ দাদু এসে গেছে, বাগানে লুকিয়ে আছে, সঙ্গে বিজ্ঞানীও আছে। গোপাল এসে গেছে। কি আনন্দের সময়! রানী, ও রানী, তুমি ঠিকই বলেছিলে, গোপাল এসে গেছে। মহারাজ আমি আর পুটি আমরা ফাঁক ফোকর দিয়ে এসেছি, জানলা দিয়ে ঘরে ঢুকছি। কেউ এলে আমরাই তাকে সামলে নেব। বড় দরজা দিয়ে দাদু আর বিজ্ঞানীও আসছে, তাদের কাছেও অস্ত্র আছে। বলো কি, তোমরা চালাবে অস্ত্র? আর গোপালও? তো তোমরা পারবে? নিশ্চয়, এমন ওষুধ আছে যে 1000 প্রহরীকেও আমরা মুহূর্তের মধ্যে ঘায়েল করে দেব। পথ ছাড়ো, আমরা খাম্বাজ রাজার কাছ থেকে এসেছি। মহারাজের সঙ্গে কথা আছে। মন্ত্রী আর নতুন বিজ্ঞানী ছাড়া কারোর প্রবেশের অধিকার নেই। কাজটা ভালো করলে না, এবার তার ফল ভোগ করো। চলুন বিজ্ঞানী মশাই, এবার আমাদের ছুটতে হবে। সামনে যেই আসুক তার গায়ে এই ওষুধ ছিটিয়ে দেবেন। ধন্য ওষুধ বার করেছেন বিজ্ঞানী মশাই, কি ভেলকি দেখছি। এর উল্টোটাও আছে, তবে তাড়াহুড়োর মাথায় আনিনি। এখন সেটার কথা ভুলে যান, পরে দেখা যাবে। তাড়াতাড়ি মন্ত্রী আর নতুন বিজ্ঞানীর বাড়ি যেতে হবে।
সবাই চলুন, রাজবাড়ি এখন প্রহরী মুক্ত। ভাগ্যিস ভাগ্যিস তুমি ফিরে এলে। আমাকে নয় মহারাজ, বিজ্ঞানী আর আমার খুদে বাহিনীকে ধন্যবাদ দিন। ওরা না থাকলে আমার কোনো বুদ্ধিই কাজে লাগতো না। দিলাম তো সব কাজ করে, এবার আমার পুরস্কারটা দিন। পুরস্কার? কিসের কথা বলছি? আমাকে সিংহাসন না দিলে আমি কিন্তু সব ফাঁস করে দেব। কি মন্ত্রী মশাই, ভেবেছিলেন গোপাল আর ফিরবে না? তা কি হয়? আমি শুধু ফিরিনি, আপনার জন্য উপহারও নিয়ে এসেছি। এই নিন। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এই ভুল আর কোনোদিন হবে না। কোনো ক্ষমা নেই বিজ্ঞানী। তুমি নিজেই দুষ্ট বিজ্ঞানীর গায়ে তোমার ওষুধ, আরো ওষুধ প্রয়োগ করো, শয়তানকে শাস্তি দাও। আসার সময় আমি গুলটে পুঁটির কাছে শুনলাম পুকুরে ওষুধ মিশিয়ে লোকজনকে এই শয়তান মন্ত্রীর পোষ্য বিজ্ঞানী আমাদের প্রজাদের অসুস্থ করেছে। যারা এই ওষুধ দিয়ে মানুষ মারতে পারে তাদের এই শাস্তি দরকার। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আমি বলেছিলাম না মহারাজ, গোপাল আপনার বিপদে ঠিক হাজির হবে। হলো তো। সত্যি গোপাল, তোমার কোনো জবাব নেই। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, তুমি আমাদের প্রজাদেরকে সুস্থ করে তোলো। কারণ আমি জানি একমাত্র তুমি এই শয়তান বিজ্ঞানীর ওষুধের জবাব দিতে পারবে। আর আমাদের বুড়ো মন্ত্রী, বুড়ো বদমাশ বিজ্ঞানীর কি হবে? মন্ত্রীর এখন আড়ং ধরাই হবে। বুঝলে গিন্নি, কাল রাতে একটা স্বপ্ন দেখলাম। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। এত নাক ডাকলে কথা বেরোবে কি করে? কি স্বপ্ন দেখলে শুনি? ভয়ঙ্কর সে স্বপ্ন, শুনলে তোমার রাতে আর ঘুমাবে না। এমনিতেই কত ঘুম হয়, তোমার নাক ডাকা শব্দে এতটুকু ঘুমানোর জো নেই গো। তোমার জন্য কষ্ট হয় গো, তাই ভাবছি কাশি চলে যাব, বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেবো। দিচ্ছি যেতে দিচ্ছি। তিনি কাশিবাসী হবেন আর আমি এখানে ন্যাড়া হয়ে বেধোয়ার জীবন কাটাবো। মা, তুমি ন্যাড়া হবে কেন? আমি হব। ন্যাড়া তোমাকে এমনি হতে হবে। চুলে যা উকুন হয়েছে রে বাপ, এক নাক ডাকা তার উপর চুলকুনি। আমি যাই কোথায় বলো তো? তাই তো বললাম, এবার সংসারের মায়া কাটিয়ে চলো কাশি চলে যাই, দুজনে ন্যাড়া হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিই। মরণ, আমি হব ন্যাড়া? কোন দুঃখে? নিজের চার গাছা চুল নিয়ে তুমি আমাকে ন্যাড়া করতে চাও? আর কোনো লোক পেলে না? নাপিতকে কখনো দেখেছো নিজের চুল কেটে ন্যাড়া হতে? তাই ভাবছি কাকে ন্যাড়া করা যায় বলো তো। আচ্ছা মন্ত্রী, তুমি কি ভূতে বিশ্বাস করো? কি বলছেন মহারাজ? ভূত আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু মন্ত্রী ঠিক কথাই বলেছে। এই সভাতেও ভূতের গন্ধ আমি কিন্তু এক্ষুনি পেলাম, একবারে খাঁটি আতরের গন্ধ। মহারাজ, আতর একমাত্র আমি মাখি, তার মানে গোপাল বলতে চাইছে আমি ভূত। এ তো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আচ্ছা, আমি কি একবারও মন্ত্রীর নাম উচ্চারণ করেছি? আমাকে কি বোকা পেয়েছো? আরে, তোমার বুদ্ধি আছে জেনে খুবই খুশি হলাম। মহারাজ, এত অপমান সহ্য করা যায় না। গোপাল আমাকে ভূত বলছে এবং বুদ্ধি নেই বলছে। আরে, ও ঠাট্টা করেছে। তুমি তো বললে আমাদের চারপাশে নাকি ভূত ঘুরে বেড়াচ্ছে। ভূত হচ্ছে আমাদের অতীত। অতীত কি করে ঘুরে বেড়াবে? মন্ত্রী মশাই এ বিষয়ে কিছুই জানে না বলে মনে হয়। হ্যাঁ, বিজ্ঞানী তো সব জানতা হয়ে বসে আছে। মহারাজ, বিজ্ঞানীর এই সভাতে কি কাজ বলুন তো? এটা তুমি কি বলছো? বিজ্ঞানের চর্চা না হলে রাজ্য চলবে কি করে? এই যে কৃষিতে আমরা সবার চাইতে এগিয়ে আছি, সেটা বিজ্ঞানের চর্চা না হলে সম্ভব হতো? বিজ্ঞান চর্চা না করে আমি কি মহারাজ এখন থেকে ভূত নিয়ে চর্চা করব? না না, এই সভাতেই নাকি ভূত আছে। মন্ত্রী নিজে বলেছে, আপনি সেই ভূত খুঁজে বার করার চেষ্টা করুন। গোপাল আজ আমায় যা অপমান করেছে, এর প্রতিশোধ আমায় নিতেই হবে। তোরা আমার সঙ্গে আছিস তো? না না, এত অপমান সহ্য করা যায় না। গোপালকে জব্দ করা আপনার পক্ষে মোটেই কঠিন কাজ নয়। আরে, আগে শুনেনি গোপাল কি বলছে? আমাকে ভূত বলেছে। আচ্ছা, তোদের কি মনে হয়
আমি ভূত। আপনার পাটা একবার দেখান তো, ভূতের পায়ে নাকি বুড়ো আঙুল থাকে না। আমার সঙ্গে মস্করা হচ্ছে? যাহ, শুধু পায়ের বুড়ো আঙুলটা দেখতে চেয়েছিলাম। আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না তো। তবে আপনি যদি সত্যি ভূত হয়ে থাকেন তবে আমাদেরই লাভ। আমরাও ভূত হয়ে উৎপাত শুরু করব। কেউ আমাদের ধরতেই পারবে না। মন্ত্রী মশাই, কত যে কাজ আমরা করতে পারবো তা কল্পনাও করতে পারবেন না। আপনি বরঞ্চ আমাদের ভূত বানিয়ে দিন। ঠিক আছে, আগে দেখি ভূত হবার যোগ্যতা তোদের আছে কিনা, তারপর ভেবে দেখবো। আচ্ছা গিন্নি, তুমি কখনো ভূত দেখেছো? মা বলো কি গো, দুবেলা ভূতের সঙ্গে ঘর করার পর বলছো ভূত দেখেছি কি না? আমি যদি ভূত হই তাহলে তুমিও ভূত। আমি কেন ভূত হতে যাব? হলে পেটনি হব। হ্যাঁ, বিয়ের পর থেকে তো আমার ঘাড় কম মটকাওনি। তোমার যা মুখ, তাতে ভূত সমাজেও তোমাকে কেউ পছন্দ করবে না গিন্নি। তাতে আমার বই গেল, সে তো তুমিও করো না, তাতে আমার কি এসে গেল? আমি তোমায় পছন্দ করি না, এত বড় কথা তুমি বলতে পারলে? এই যেদিন লাউ চিংড়ি, ইলিশের পাতুরি, কুমড়োর ঘন্ট রাখতে পারবো না, সেদিন বুঝবো আমায় কতটা পছন্দ করো। ভূতের আবার পছন্দ অপছন্দ। তখন থেকে ভূত ভূত করছো কেন বলো তো? তোমায় হঠাৎ ভূতে পেলো কেন? এখনো পাইনি, মনে হচ্ছে এবার ভূতের পাল্লায় পড়বো। ভূতের ব্যাপারে কিছু ভাবলেন মন্ত্রী মশাই? কিন্তু কি মন্ত্রী মশাই, ভূত ধরে আনতে হবে তো? সেটা তো আমাদের থেকে আপনি ভালো পারবেন। আপনার ভূতেদের সঙ্গে কত পরিচয়, আপনি নিজে ভূত বললে কথা। বারবার বলছি আমি ভূত নই। আমার কথা না শুনলে আমি তোদের সত্যি ভূত বানিয়ে দেব। বুঝেছি, আপনি তাহলে নিশ্চয়ই ভূত, বলতে লজ্জা পাচ্ছেন। তা আপনার পায়ে পড়ি, আমাদের ভূত বানিয়ে দিন। ঘটা, শুনেছিস মন্ত্রী মশাই আমাদের ভূত বানিয়ে দেবেন? ও কি মজাই যে হবে না! শুধু মানুষের মুন্ডু চিবিয়ে চিবিয়ে খাবো, কেউ ধরতে পারবে না। এত চট করে ভূত হওয়া যায় না হাঁদারাম। ভূত হতে গেলে আগে একটু মোহরা দিতে হয়, বুঝলে? তা না হয় দেব, কিন্তু কি করতে হবে? ভূত সাজতে হবে। ওই যে শ্মশানের পাশে নিম গাছটা আছে, তার উপর বসে থাকবি। রাতের বেলায় কেউ নিচে দিয়ে গেলে তার উপর ঝাঁপিয়ে পড়বি। হাউমাউ খাও বলে তাকে কামড়ে চুল ছিঁড়ে উপদ্রব করবি। যা, আজ রাত থেকেই কাজ শুরু করবে। তোকে যা মানিয়েছে না, একেবারে মামদ ভূত। তোকেও খুব ভালো লাগছে। এই রে, ব্যাটারে নিশ্চয়ই বেগ চেপেছে। এই সময় ভয় দেখালে যদি কাপড়ে চোপড়ে করে ফেলে তবে কি হবে? কি আবার হবে? আমাদের এই ঠান্ডা রাতে আবার চান করতে হবে। বেগ আসার আর সময় পেলি না বাবা, এই ঠান্ডায় জঙ্গলে পাঠালি, যদি ভূতে ধরে ধরে। ইস, কোথাকার কোন বামুন এলেন রে? মাথা একেবারে কিনে নিয়েছে নাকি রে ঘটা? থরি মামদো, বেটাকে আজ চিবিয়ে খাবো। আমি কিন্তু ব্রহ্ম সাপ দেবো, তখন আর বুদগিরি করে খেতে হবে না, বুঝলি? আজ তোকে কাপড়ে চোপড়ে করে তারপর মুন্ডু দিয়ে মুড়ি ঘন্ট রেঁধে খাবো। ধর তো, ধর তো বেটাকে, ধর ধর। পুরি বাপরে বাপ, মুখ দিয়ে যে রক্ত পড়ছে রে। আরে আরে ভূতের পাল্লায় পড়ে আমার তো কাপড়ে হয়ে গেল। ওরে বাবারে, এবারে কি করি? কি গন্ধ রে বাবা, জমা মাল ভূত দেখে পরিষ্কার হয়ে গেছে। এই যা ভয় পেয়েছে, আর ভয় দেখালে মরেই যাবে লোকটা। আমরা কি খুনের দায় পড়বো নাকি? চল চল এখান থেকে চল, এবার পালাই। মন্ত্রীকে একটা কিছু বুঝিয়ে দিলেই হবে। চল 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 চল। কি গন্ধ! তা তোমার কি বক্তব্য শুনি? আগে মহারাজ, মহারাজ, আমি ভূতের পাল্লায় পড়েছিলাম কাল রাতে।
ভূতের পাল্লায় আমি আগেই বলেছিলাম ভূত আছে, এবার দেখলেন তো? ভূত তাড়াতে একটা যজ্ঞ করতে হবে মহারাজ। তোমরা চুপ কর, আগে শুনি ঠিক কি হয়েছে। আগে মহারাজ, মাঝরাতে আমার না হঠাৎ বেগ এসেছিল, যাচ্ছিলাম পেট খালি করতে। গ্রামের পূব পাড়ায় যে নিম গাছটা আছে না, তার তলা দিয়ে যেতেই দুটো ভূত আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে মহারাজ আমার কাপড়ে এক হয়ে যায়। অনেক দিনের মল জমা হয়েছিল তো, সেই দুর্গন্ধেই না ওরা পালিয়ে যায়। দুর্গন্ধে ভূত পালিয়ে গেল? এমন ভূতের খবর তো আগে কখনো শুনিনি। গোপাল, ওকে আগে কথা বলতে দাও। পুরোটা না শুনলে কি করে বুঝবো যে ভূতটা কোন জাতের? সকালবেলা ওখানে গিয়ে দেখি ভূতের দাঁত পড়ে আছে, তাই কুড়িয়ে নিয়ে এলাম। ভূত দাঁত ফেলে গেছে? সর্বনাশ মহারাজ, খুবই খারাপ কিছু হতে যাচ্ছে। মহারাজ, এটাই সময়। এখন যদি একটা যজ্ঞ করে ফেলা যায় তবে ভূতের উৎপাত থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে। মহারাজ, আমি কি একবার দাঁতটা হাতে নিয়ে দেখতে পারি? নিশ্চয়ই। গোপাল, তুমি দেখে বলো তো ভূতটা কেমন জাতের। এটা দাঁত কে বললো? এটা তো মূলো। মূলো? হ্যাঁ, তাহলে তো সর্বনাশে আর বাকি নেই। ভূতেদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর এই মূলভূত। একবার কামড়ালে আর রক্ষে নেই। ব্যাস, তাহলে আর কারোর নিস্তার নেই। মহারাজ, আর সময় নেই, যজ্ঞটা এবার করে ফেলতে হবেই। আচ্ছা, ভূত যখন তোমায় ধরলো তখন মুখে কিছু বলেছিল কি? আগে হ্যাঁ, বলেছিল হাউ মাউ খাও। মনে হলো বাংলা ভাষাটা জানি। মহারাজ, আমায় 2 দিন সময় দিন, এই ভূতের সমস্যা আমি সমাধান করে দেব। কেন, তুমি কি ওঝা নাকি যে ভূত তাড়াবে? আমি ভূতের ওঝা নই, আমি মানুষের ওঝা। যা, তোকে ছাগল ভূত করে দেব। মুন্ডু করেছিস? কে তোকে মূলো দিয়ে দাঁত করতে বলেছিল? হ্যাঁ, তাও ঠিক আছে, কিন্তু মূলোটা ফেলে আসলি কেন? আমি না ঘটা করেছে, ঘটা। এমন একটা ঝাঁপ মারলো। যাক, এই যাত্রায় খুব বাচ্চা বেঁচে গেছি। তোদের মূলভূত বানিয়ে দিয়েছি। আপনার বুদ্ধির কোনো তুলনাই নেই। আপনি থাকতে লোকে কেন যে গোপালের নাম বলে বুঝি না বাবা। গোপাল এবার বুঝবে কত ধানে কত চাল। শোন, গোপাল ওই নিম গাছের তলা দিয়ে যাতায়াত করে, ওকে যেতে দেখলেই ঝাঁপতে পড়বি। গোপালকে মেরে বিছানায় শুইয়ে রাখতে পারলে আপনি রাজা হয়ে বসবেন। মন্ত্রী, চারিদিক থেকে খবর আসছে মূলভূতটা খুব উৎপাত করছে। এর একটা বিহিত করতে পারছো না? তোমাকে 2 দিন সময় দেওয়া হলো, তার মধ্যেই কিন্তু ভূত তাড়াতে হবে। আমি তো প্রথম থেকেই বলে আসছি, একটা যজ্ঞ করলেই ভূত চলে যাবে। কত আর খরচা হবে? 2 মণ ঘি আর কাঠ 4 মণ। আর ভূতকে খুশি করার জন্য এই গোটা 50 ইলিশ মাছ। এত কিছুর তো দরকার নেই মহারাজ। এই ভূত নাকি মূলো খেতে খুব ভালোবাসে। 1 মণ মূলো গাছের তলায় দিয়ে আসলেই হয়। মহারাজ, ভূতের ব্যাপারেও কি জানে? মন্ত্রী জানিয়েছে এই ধরনের ভূতকে নাকি মূলভূত বলে। তাই তাকে কি আর ইলিশ খাইয়ে লাভ আছে? না 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 না, আমার তো তা মনে হয় না। তুমি কি বলো গোপাল? তাহলে মূলোর ব্যবস্থাই করি। হ্যাঁ, কালকেই মূলো নিয়ে আসুন মহারাজ। মূলভূতকে মূলোই খাও। গোপাল, ভূত নিয়ে মশকরা করার ফল তুমি পাবে। আহ, ভূতের হাতে প্রাণ গেলে বলতে তো পারবো মূলভূতের হাতে মরেছি। দাদু, শুনলাম মূলভূত বলে একটা ভূত নাকি সবাইকে খুব উৎপাত করছে। এবার শুনবো ফুলকপি ভূত, বাঁধাকপি ভূত ঘরে ঘরে এসে পান্তা ভাত খেয়ে যাচ্ছে। আমি তোদের বলেছি না, ভূত বলে কিছু নেই, এটা একটা শয়তানি। হ্যাঁ, তার জন্যই তোদের ডাকলাম। মনে হচ্ছে ভূতটা এবার আমায় ধরবে। এত লোক থাকতে তোমায় ধরবে কেন? তুমি কি ভূতের কোনো ক্ষতি করেছো? আবার ভূত ভূত করছিস? তোদের না বলেছি ভূত বলে কিছু নেই? আমাকে যারা ধরবে বলে ঠিক করেছে তারা মানুষ, মন্ত্রী আর তার চেলা চামুন্ডা। প্রমাণের জন্য আজ রাতেই আমাদের ভূত সেজে নিম গাছের তলা দিয়ে যেতে হবে। আমাদের কি তাহলে ভূত সেজে যেতে হবে? হ্যাঁ,
নইলে ভূত ধরবো কি করে? হ্যাঁ তাহলে ভূত সাজবার জন্য কালি ঝুলি নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আয়, আর খালি গায়ে যাবি, জামা পরা চলবে না। গোপালের তো কোনো পাত্তাই নেই। আমাদের কি এইভাবেই গাছে ঝুলে থাকতে হবে? কেন, খুব তো ভূত হবার শখ হয়েছিল, এবার গাছে ঝুলে থাক। আরে আমরা কি এখনো ভূত হয়েছি নাকি রে? গোপালের ঘাড় মটকাতে পারলে তবে তো ভূত হব। হ্যাঁ, মন্ত্রীর একটা কথাও আমি বিশ্বাস করি না, ডাহা মিথ্যেবাদী। ঠিক বলেছিস, একেবারে ভূতের মতো মিথ্যে বলে। বাজে কথা বলিস না, ভূত কখনো মিথ্যে বলে না, ওদের মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। চুপ, ওই দেখ কারা যেন এদিকে আসছে রে। ওই যে নিম গাছ, কিছু দেখতে পাচ্ছিস উল্টে? গাছের ওপর কারা যেন বসে আছে, মনে হচ্ছে ওই মূলভূতগুলোই। শুনলাম এখানে নাকি মূলভূত বাসা বেঁধেছে। হ্যাঁ, আমিও শুনেছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার সঙ্গে চালাক নিয়ে আমার এলাকায় মূলভূত এসে লোকের ঘাড় ভাঙছে। শুনতে পেলি? সত্যিকারের ভূত আসছে রে, এবার কি করি? এই তো সেই গাছ, এখানেই নাকি ওরা থাকে। হ্যাঁ গুরুদেব, এইখানেই তো ওরা আছে, ডেকে দেখবো। দাঁড়া, এখানে তো মানুষের গন্ধ পাচ্ছি। ভূত কোথায় রে? মানুষ পেলে একেবারে হাড়গোড় পর্যন্ত চিবিয়ে খাবো। আমার নামও চুলো ভূত, এরা মানুষ। আয় তোরা নেমে আয় বলছি, নেমে এলে চিবিয়ে খাবো না, সেদ্ধ করে খাবো, তোদের তেমন ব্যথা লাগবে না। ঘটা, চুল্লো ভূতের নাম শুনেছি রে। চল চল, নিচে নেমে পায়ে পড়ি গে, চল। তাহলে আর চিবিয়ে খাবে না, মাংস সেদ্ধ করে খাবে, কম ব্যথা লাগবে। আমি চললাম, তুই এলে আয়। উড়িয়ে পাবে রে বাবা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, খুব খিদে পেয়েছে। এবার কিন্তু লম্বা হাত বাড়িয়ে তোদের গাছ থেকে পেড়ে খাবো। আসছি গুরুদেব, একটু দাঁড়ান। নেমেছিস? এখন বল, তোরা এমন ভাবে ভূত সেজে আছিস কেন? আগে গুরুদেব, মন্ত্রী মশাই বলেছিলেন আমাদের ভূত বানিয়ে দেবেন যদি গোপাল ভাঁড়ের ঠ্যাং ভেঙে দিতে পারি। কার নাম বললি? গোপাল ভাঁড়? উনি বাবা, উনি তো আমাদের মহাগুরুদেব। মানুষকে যখন তখন ভূত বানিয়ে দিতে পারেন, তোরা তার পা ভেঙে দিবি? হ্যাঁ, তোদের সাহস তো কম নয়। এদিকে আয়, এদিকে আয়, কান ধরে উঠবস কর। হ্যাঁ, গোপাল ভূতের মহাগুরু তা তো শুনিনি। শুনবি কি করে? ও কি কাউকে এই কথা বলতে গেছে? যারা প্রকৃত ভূত তারা কখনো তা কাউকে জানতে দিতে চায় না। ভূত না হলে তার এত বুদ্ধি কখনো হয়? গোপাল কাউকে সামনাসামনি ভূত বানায় না, ও ভূতের শ্রেষ্ঠ, চুলো ভূত। আমরা ওর চেলা। তোরা যদি সত্যি ভূত হতে চাস তবে তোদের একগাছা করে চুল আমাকে ছিঁড়ে দে, আমি গোপালকে বুঝিয়ে সুজিয়ে রাজি করাবো। আরে তোদের এই জন্মের নাম কি? আগে বটা আর ঘটা, মন্ত্রীকে আবার বলে দেবেন না, সেও কিন্তু ভূত। মন্ত্রী খুব নিচু জাতের ভূত, অসৎ। সৎ মানুষ ছাড়া গোপাল কাউকে ভূত বানায় না। কিন্তু আমরা যে চোর গুরুদেব, আমরা কি ভূত হতে পারবো? তোরা তো আর নিজেরা কোনো পাপ করিসনি, মন্ত্রীর কথাই করেছিস। সে আমি গোপালকে বুঝিয়ে বলে দেব। দে তোদের চুল ছিঁড়ে দে, আমি গোপালের কাছে নিয়ে যাই। এই দেখ ঘটা, আমি চুল ছিঁড়ছি, এবার তুইও ছেড় ছেড় ছেড়ে, বাবুরে খুব লাগছে, ছেড় ছেড়। যা এবার পালা, আর যেন কখনোই গাছের উপর তোদের না দেখি। ওদেরকে ধরলে না কেন দাদু? ধুস, আমরা ওদের মতো ডাকাবুকোকে কখনো ধরে রাখতে পারতাম? তাহলে ধরবে কি করে? বুদ্ধি দিয়ে। কাল আমার খেলা দেখবি। কি হলো গোপাল, কাল যে বললে ভূত ধরে আনবি? ভূত নিজেই আসবে মহারাজ।
একটু অপেক্ষা করুন, ভূতের সঙ্গে খুব ভাব করে এসেছি। ওরা আমায় চুল উপহার দিয়েছে, এই সেই চুলের গোছা। এটা দিয়েই ভূত ধরবো। কাকে দিয়েছেন রাজার কাজ? ভূতের চুল হয়, সেই চুল সে আবার উপহার দেয়? এ কথা জীবনে শুনিনি মহারাজ। মহারাজ, ভূত যদি মূলো খেতে পারে তবে কেন চুল দিতে পারবে না? এটা তো গোপাল ঠিক কথাই বলেছে। এবার রাজ্যের সবাইকে ডাকুন, সবার চুল পরীক্ষা করে আমি ভূত ধরে দেব। গোপালকে কে চুল ছিঁড়ে দিল বলতো? সেটা বলা যাবে না, বারণ আছে। কে বারণ করেছে? আমি তো বলিনি। আপনি বলবেন কেন? আপনি তো ভূতই না, আমাদের মিথ্যে কথা বলেছেন। আমরা ওই গোপাল ভাঁড়কে দিয়েছি, সে মস্ত বড় ভূত। আমাদের চুল ভূত বানিয়ে দেবে বলেছে, তাই দিলাম। মানে গোপালের সঙ্গে তোদের দেখা হলো কোথায়? গোপালের সাথে দেখা হবে কেন? গোপালের এক চেলা এসেছিল নিম গাছের নিচে, মস্ত বড় ভূত। তার গুরু গোপাল ভাঁড়, তাকে চুল কেটে দিলে সে চুলো ভূত বানিয়ে দেয়। সর্বনাশ করে ফেলেছিস। ভূত সেজে গোপালই তোদের কাছে এসেছিল, তোরা তাকেই চুল ছিঁড়ে দিয়েছিস। এবার কি করবি? মানে গোপাল ভাঁড় ভূত নয়, আমাদের কাছ থেকে চুল নিয়ে গেছে। গোপাল ওই চুল থেকেই কে চোর তা ধরে ফেলবে। গোপাল তাহলে ভূত নয়? সর্বনাশ করেছে। এবারে কি হবে? ধরা পড়ে যাব তো। হে বাবা! তাড়াতাড়ি ন্যাড়া হয়ে যা, তাহলে আর চুল নিয়ে কিছু করতে পারবে না। আমরা কার কথা বিশ্বাস করব বলতো? ন্যাড়া হওয়াটা কি ঠিক হলো? আমাদের কপালটাই খারাপ। গোপাল এত বড় একটা ভক্তি দিয়ে গেল, আর আমরা ধরতেই পারলাম না। ধরলেই বা কি করতাম? ভূতের সঙ্গে কি পারা যায়? আমাদের কচু পোড়া হবে। চুল নেই তা আবার পরীক্ষা। যাক, মন্ত্রী আমাদের ভালো বুদ্ধি দিয়েছেন। মহারাজের ইচ্ছে অনুযায়ী রাজ্যের সবার চুল পরীক্ষা করা হবে। এক এক করে সবাই এগিয়ে এসো। যারা কাল ন্যাড়া হয়েছো তারা এদিকে এসে মহারাজের সামনে এসে দাঁড়াও, তাদের জন্য উপহার আছে। ওই তো গোপাল কেমন আদর করে ডাকছে, মনে হয় আমাদের কিছু উপহার দেবে। নইলে কাছে ডাকছে কেন? যাই যাই। মহারাজ, আমার নাম বটা, আর আমার বন্ধুর নাম ঘটা। আমরা কাল নেড়া হয়েছি, মন্ত্রী মশাই আমাদের তাই করতে বলেছেন। মহারাজ, এরাই সেই ভূত মন্ত্রীর কথায় আমার ঠ্যাং ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আগে ওদের গ্রেফতার করুন, তারপর সব খুলে বলবো। আমাদের কোনো দোষ নেই, ওই মন্ত্রীর কথাতেই আমরা ভূত সেজে মানুষকে ভয় দেখিয়েছি। গোপালের ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছিলেন মন্ত্রী মশাই। মন্ত্রী কোথায়? ওই যে ভিড়ের মধ্যে লুকিয়ে আছে। মন্ত্রী আর তার সাগরেদের ধরে আন, আর যে 1 মণ মূলো কেনা হয়েছিল তা ওদেরকেই খাওয়াও। সবাই সেটা দেখুক বসে বসে। বটা ঘটা মন্ত্রী বড় ষড়যন্ত্রী, ভূত খায় মূলো, নেই চাল চুলো। মন্ত্রী বলে আর খাবে না, গোপাল বলে পার পাবে না। এবারে ভালো চাষ হয়েছে। চাষিদের মুখে হাসি দেখে যে কি ভালো লাগছে কি বলবো। রোজই নগর ভ্রমণে যাই আর দেখি হাওয়ার তোলায় সবুজ ধানের শীষ তুলছে। যেন মনে হয় সবুজ ঢেউ, চোখটা যেন একেবারে জুড়িয়ে যায়। এই হলো আমার দেশ মহারাজ। মাথার উপর নীল আকাশ আর পায়ের নিচে সবুজ ঘাস, নীল আর সবুজের মেলা। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছো। কি সুন্দর আমাদের দেশ। মহারাজ, মহারাজ, একটা খবর পেলাম মহারাজ। আমার গুপ্তচর খবর এনেছে এই মাঠের ধারে ইংরেজ সৈন্য শিবির করেছে। মানে সে কি? এই তো ভয়ঙ্কর কথা। মহারাজ, বাইরে ইংরেজ সাহেবের দূত দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতে চায়। এই মরেছে, সাহেবকে নিয়ে এসো, নিয়ে এসো। রাজা কৃষ্ণচন্দ্র রায় আপনাকে প্রণাম জানাই। বলুন বলুন সাহেব, কি উপকার করতে পারি? মহারাজ, আমি আপনার নিকট একটা আর্জি লইয়া আসিয়াছি। বলুন। আমরা আপনার রাজ্যে নীল চাষ করিতে চাই। নীল চাষ?
না 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 না, তা কি করে হয়? আমাদের এই জমিতে আমরা ধান সর্ষে চাষ করি, আমাদের এই জমিতে নীল চাষ হবে না। আর তাছাড়া এই অনুমতি বাংলার নবাব বাহাদুর দেবে, আমি তো দিতে পারি না। আমি না শুনিবার জন্য এখানে আসি নাই। না 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 না, আমি আপনাকে হ্যাঁ বলতে পারবো না। আমাকে আপনি ক্ষমা করবেন। আমার আপনাকে এই অনুমতি দেবার অনুমতিই নেই। আমাকে ক্ষমা করুন। ওকে, আমি ইহা মনে রাখিলাম। আমরা খুশি হইলাম না। আপনার খুশি আর অখুশি নিয়ে আমাদের কিছু যায় আসে না সাহেব। গোপাল, রাজায় রাজায় যখন কথা হয় না, তখন চুনোপুটিরা কথা বলে না। ইনি কে আছেন রাজা? এ লেটারেট পার্সন। আমার সভাসদ। সাহেব, আপনার ভাষায় আপনি আমাকে গালি দিলেন তো, আমিও আপনাকে আমার ভাষায় গালি দেব। কে বলিলে গালি দেবে? গালি গালি কাহাকে বলে? সাহেব, ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা? আই মিন লাভ, মানে লাভ। গালি মানে লাভ। আমি ইমপ্রেস হইলাম। লাভ, লাভ কি লোকসান জানি না, আমি আপনাকে ভালোবেসে গালি দিয়ে গর্ধব বললাম। আমাকে ভালোবাসিয়া তুমি গর্ধব বলিলে? বাহ 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 বাহ, আমি ইমপ্রেস। তুমি খুব রসিক লোক আছো। তোমার নাম কি আছে? আমার নাম গোপাল, গোপাল ভাঁড়। গোপাল, গোপাল, আচ্ছা নাম, আচ্ছা নাম। ঠিক আছে গোপাল, তোমার সাথে আবার দেখা হইবে। আমি খুব ইমপ্রেস হলাম রাজা। আমি কিন্তু আপনার ওপরে ইমপ্রেস হলাম না। যাই। কি হলো গোপাল? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মহারাজ, কাল নবাব বাহাদুরের কাছে লোক পাঠান। নবাব বাহাদুরকে বিষয়টা জানানো খুব দরকার মহারাজ। কাকে কাকে পাঠাবো? আমার মাথা কাজ করছে না। গোপাল, গোপাল তুমি চলে যাও। তুমি খাজাঞ্চির কাছে রাহা খরচ নিয়ে কাল সকাল সকালে বেরিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রী, কাল কিন্তু তোমাকে সকাল সকাল আসতে হবে, অনেক কিছু আলোচনা আছে। ঠিক আছে মহারাজ। একটা শুভ কিছু হবে বলে মনে হচ্ছে। একটা সুযোগ আসছে, সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। কি গো, তাড়াতাড়ি করছো কেন? আবার হজম করছো বুঝি? না না, একটা গভীর চিন্তা আছে। গভীর, খুব চিন্তা। ইংরেজরা নীল চাষ করতে এসেছে। ইংরেজরা নীল চাষ করতে এসেছে? তাতে তোমার চিন্তার কি আছে? মহারাজ রাজি হচ্ছেন না, ওটাই চিন্তা। তুমি আমাকে খুলে না বলে আমি বুঝবো কি করে? শুনবে তাহলে? শোনো, এদিকে বসো, আর বসার আগে না দরজাটা বন্ধ করে এসো। ঠিক আছে, দিচ্ছি। তারপর আমি তো সাহেবকে হাসতে হাসতে বললাম গর্ধব। সেই গর্ধব শুনে সাহেব খুব খুশি হলো। বাবা রে, তোমার তো খুব সাহস। আরে আমার সাহস হবে না তো কার হবে বলো গিন্নি? যার কাছে এমন গিন্নি আছে সে সব কিছু ভয়কে জয় করতে পারে, তার কাছে এই সাহেবরা তো নস্যি। কি তুমি কি বললে? আমি বললাম এই নীল চাষের জন্য জমি দেওয়া যাবে, আর এই অনুমতি আমি দিতে পারবো না। এই অনুমতি একমাত্র দেবেন নবাব বাহাদুর। নবাব বাহাদুরের কাছে তো খবর পাঠাতে হবে। কাল সকালে গোপাল মুর্শিদাবাদ চলে যাচ্ছে। আমি নবাব বাহাদুরকে একটা পত্র লিখে দিয়েছি। বাহ, এই কাজটা আপনি মহারাজ ঠিক করেছেন। গোপাল অত্যন্ত সৎ মানুষ। গোপাল ঠিক বিষয়ের গুরুত্ব ভালোভাবে বুঝিয়ে দেবে। আমিও তাহলে চিন্তামুক্ত হব। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো গো। যা কথা শুনলাম, মানে তুমি যা যা বললে সেসব শুনে মনে হচ্ছে এত দিনে তুমি একদম মন্ত্রীর মতো কাজ করেছো। আমি খুব খুশি হয়েছি। বলছো? বলছি বলছি বলছি, এই প্রথম তোমার কাজে আমি না মুগ্ধ হয়ে গেছি। ওরে বাবা, আজ সকালে আমি কার মুখ দেখে উঠেছিলাম?
আমার ছাড়া আর কার মুখ দেখে উঠবে বলো? আমি তো 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ। আমার মুখই তো তোমায় সারা জীবন দেখতে হবে গো। ওরে বাবা, আর কি কি যে আমার ভাগ্যে আছে কে জানে। আর শোনো না, তুমি কিন্তু সাহেবদের কাছে যাবে কেক নিয়ে, ওরা কেক ভালোবাসে। আর আমার জন্য শেখরার কাছে একটা চন্দ্রহার বানাতে দেবে। হ্যাঁ, শোনো গিন্নি, কাল খুব সকালে আমি মহারাজের দূত হয়ে নবাব বাহাদুরের কাছে যাব। হারু গারোয়ানকে বলা আছে। তা হ্যাঁ গো, এই যে তুমি নবাব বাহাদুরের কাছে যাচ্ছ, তাতে মন্ত্রী মশাইয়ের কি মনোভাব বুঝলে? আরে আরে, তুমি ভালো কথা মনে করিয়ে দিয়েছো। আমাকে এক্ষুনি পুটির বাড়িতে যেতে হবে। এই 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 সে কি গো, এই এত রাতে তুমি কোথায় যাচ্ছ? এসে বলছি। ওই রে পুটি, ঘুমিয়ে পড়িসনি তো? কি গো গোপাল দাদা, এত রাতে কোনো খবর আছে? হ্যাঁ গো, কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি নবাবের কাছে মহারাজের দূত হয়ে। তাই নাকি গো গোপাল দাদু? বাহ, খুব ভালো খবর। শোন পুটি, কাল একটা কাজ তোদের করতে হবে। কি কাজ গো দাদু? কাল সকাল থেকে মন্ত্রীর ওপর একটু নজর রাখবি, কেমন? আর তুই গুলটে ন্যাপলা কে খবর দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে গোপাল দাদু, আমি সকাল হলেই সকলকে খবর দিয়ে দেব। তুমি নিশ্চিন্তে থেকো। কি খবর প্রহরী? জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে কি বিশেষ কাজে। গোপাল এসেছে? পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। যাও যাও। উজির, কি ব্যাপার বলো তো? আমি কিছু একটা অন্য গন্ধ পাচ্ছি। গোপাল কেন একা আসছে? গোপালকে আসতে দিন, আমরা ওর মুখ থেকেই জানতে পারবো। এসো এসো গোপাল, এসো। জয়তু নবাব বাহাদুর। বলো বলো গোপাল, কি ব্যাপার? ব্যাপার খুব গুরুতর নবাব বাহাদুর। ইংরেজ সাহেব এসেছিল। মহারাজ খুব চিন্তিত হয়ে আপনাকে খবর পাঠাতে বললেন। একটা চিঠি পাঠিয়েছেন আমাদের মহারাজ। চিঠি? আমাকে? দাও দাও দেখি। এই নিন নবাব বাহাদুর। উজির, চিঠিটা পড়ো। এই নীল চাষের ব্যাপার নিয়ে যে কি জল ঘোলা হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এখনো তো কিছু ঘোলায়নি, ঘুলবে এবার। আমি তো মোটামুটি কি করব ভেবে নিয়েছি। রাজসভা থেকে বেরিয়ে সোজা যাব সাহেবদের ডেরা, চুপি চুপি। মন্ত্রীমশাই চুপ কেন? কিছু বলুন এবার। ভাবতে ভাবতে সময় যায়, রাত যে হলো কাবার। ভাবার জন্য তো সময় লাগে নাকি? এ তো আর লোক হাসানো নয়, এটা একটা বিশাল ব্যাপার। মহারাজ, আমার মনে হয় সাহেবের প্রস্তাবে আপনার রাজি না হওয়াই উচিত। আমিও মন্ত্রীমশাইয়ের সঙ্গে একমত। এখন নবাব বাহাদুর কি বলেন সেটাই আমাদের দেখতে হবে। গোপাল কি খবর আনে দেখি। নবাব বাহাদুর যদি বলে নীল চাষ হবে, তবে তো খুব সমস্যায় পড়ব। আমি মোটেই চাই না এই সুজলা সুফলা এই রাজ্যটা একেবারে শেষ হয়ে যাক। নীল চাষ তো হবেই, আর আপনি অনুমতি দেবেন। তারপর নবাব বাহাদুরকে বলবো মহারাজ ছল করে গোপালকে আপনার কাছে পাঠিয়ে নিজেই দ্বিচারিতা করছি। হ্যাঁ, সত্যি এবার আমার বুদ্ধিটা পেকেছে। আমি সাপও মারবো আর আমার লাঠিটাও ভাঙবে না। না 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 না, এ কিছুতেই হবে না। নীল চাষ করা যাবে না। তুমি কৃষ্ণচন্দ্রকে বলো আমি এই লড়াইয়ে কৃষ্ণচন্দ্রের সাথে আছি। দরকার পড়লে আমি ব্যবসা করার যে অনুমতি দিয়েছিলাম সেটাও বাতিল করে দেবো। গোপাল, তুমি তাড়াতাড়ি কৃষ্ণনগরে ফিরে যাও। নবাব বাহাদুর, আপনি চিন্তা করবেন না।
আমরা কেউই আমাদের চাষের জমিতে নীল চাষ করব না। আমার তোমাদের উপর বিশ্বাস আছে, আর কোনো বিপদে পড়লে আমাকে খবর দেবে। যাও যাও যাও, সাবধানে যাও। এই গুলটে ন্যাপলা, আমরা এইখানটায় থাকি, এখান থেকে রাস্তাটা দেখা যাবে। ঠিক বলেছিস পুটি, এইখান থেকে না পুরো রাস্তাটা দেখা যাবে। মন্ত্রীমশাই রাজপ্রাসাদ থেকে বেরোলেই আমাদের নজরে পড়ে যাবে। ওই দেখ, মন্ত্রী মশাই আসছে। চল এখানে না থেকে লুকিয়ে পড়ি, যেন আমাদের প্রথমে দেখতে না পায়। না, একটা মজা করব। কি মজা? দেখ না কি মজাটাই করি। এই যে গোপালের বানরগুলো এখানে কেন দাঁড়িয়ে আছে? ও মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি, একদম বিরক্ত করবি না। এ মা, আমরা কোথায় বিরক্ত করছি? আজ তো গোপাল দাদু নেই, তাই ভালো লাগছে না গো। আজ আমাদের সাথে কানামাছি খেলবেন। খেলুন না মন্ত্রী মশাই, আপনার চোখটা বেঁধে দিই আর আপনি আমাদের ধরবেন। ও মন্ত্রী মশাই, খেলুন না। এই তোরা আমার সাথে মস্করা করছিস? হ্যাঁ, সর সর বলছি। যেমন দাদু তেমন তার নাতি বিচ্ছু কথা। ও মন্ত্রী মশাই, খেলুন না, আমরাও তো আপনার নাতি নাতনির মতো। গোপাল দাদু কেমন আমাদের সাথে খেলতো, মিশে যেত। এই পুটি, চল আমরা খেলি। মন্ত্রী মশাইকে আমরা ঘিরে ধরে খেলি, চল। এই এই কি করছিস? এই কি করছিস? আমাকে ঘিরে ধরে এটা কি করছিস? আমি কিন্তু মহারাজের কাছে নালিশ করব। এই এই তোদের দাদুর মতো আমি কিন্তু ভার নই। কি জ্বালায় পড়লি রে বাবা? এই 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 তোরা থাম বলছি, থাম থাম, এবার কিন্তু মারবো। এই এই সর সর, আমাকে ছাড় বলছি, এই যা, আমাকে ফেলে দিলি, আমার গায়ে কাদা লেগে গেল। হ্যাঁ, এ মা, আমি এখন সেখানে যাব কি করে? আমার পুরো পরিকল্পনাটা ভেস্তে দিল। শয়তান ছেলে মেয়ে, দাঁড়া দাঁড়া, তোদের হচ্ছে। খবরটা গোপাল দাদুকে দিয়ে আসতে হবে। চল চল, তাহলে এখন গোপাল দাদুর বাড়ি। কেমন কেমন করছে আমার মন, ডান চোখটা কাঁপছে খালি, হাসবে হাতে ধন। যাচ্ছে যাচ্ছে, বাবা একটু সাজতেও দিল না। কাঁদা মাখা বুড়োটা কে গো? আমি গো, আমি তোমার গিন্নি, আমি মন্ত্রী গো। ওই ওই গোপালের বদমাস নাতি নাতনিগুলো আমার এই হাল করেছে। ওই পুচকে বাচ্চাগুলোর কাছে হেরে গেলে, তোমাকে মন্ত্রী কে করেছে? যাও, আমি আজ থেকে তোমার সাথে কথাই বলবো না। আরি আরি আরি। কি মুশকিল, আজ দেখি মন্ত্রীও গড় হাজির, এদিকে গোপালও আসেনি। কি ব্যাপার, রাজ্যের এখন মহা সংকট, আর এই সময় আমার মন্ত্রী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। এটা ভাবা যায়? বলতে কইতে ঘেন্না হয়। একটু শান্ত হয়ে বসুন। মন্ত্রীমশাইয়ের কথা আমি বলতে পারবো না, কিন্তু গোপালের বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে নিশ্চয়ই কোনো কাজেই আছে। হ্যাঁ, ও তো কাজে আটকে যেতে পারে। এই দেখো, এখন এই বচস আমার ভালো লাগছে না। নবাব বাহাদুর কি বার্তা পাঠালো সেটা আমার জানা খুব জরুরি। কিন্তু গোপাল কোথায়? আমার বিশ্বাস গোপাল মহারাজের কোনো কাজে আটকে আছে। তার মানে কাল মন্ত্রীমশাই এইখানেই আসতে চেয়েছিল। বাহ, আমার বানর সেনা কাল আমাকে খুব ভালো উতরে দিয়েছিস। বাকি কাজ আজ আমাকেই করতে হবে। যাই, শুনে আসি কি কথা বলছে সাহেবদের সাথে। না 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 না, গোপালের এই কাজ আমি মোটেই সমর্থন করি। আমি গোপালকে বরখাস্ত করব। এই রে, কি হবে গতি? গোপালের চরম ক্ষতি।
মহারাজ কিছু করবার আগে গোপালকে বলবার সুযোগ তো দিতে হবে। ঠিক আছে, তাই হবে। গোপালকে একটা সুযোগ দেব। আমাকে আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারলে তবেই ক্ষমা করব, নইলে নয়। সাহেব, আপনাদের নীল চাষ হবে। আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করিয়াছ? আমি ভুজুং ভাজুং দিয়ে আমাদের মহারাজকে দিয়ে সই করিয়ে দেব। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা একটা এগ্রিমেন্ট পেপার তোমার হাতে দিয়ে যাব, তুমি সই করিয়া আনিবে। ঠিক আছে সাহেব। আচ্ছা, তাহলে ব্যাপারটা এই, মন্ত্রীমশাই সাপের মুখেও চুমু খাচ্ছেন, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন। ঠিক আছে, করাচ্ছি সই। আমি এখন আসছি সাহেব, কাল আপনাদের জন্য আমি কেক আনবো। আমি এখন যাচ্ছি। চলি, এবার আমার কাজ শেষ, এবার মহারাজের কাছে যাই। এবার মহারাজের কাছে গিয়ে পুরো ঘটনাটা বল। তুমি কোথায় ছিলে গোপাল? আমি আন্দাজ করেছিলাম তুমি আসবে, তাই তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি হয়েছে? আমি আজ সকাল থেকে মন্ত্রী মশাইয়ের পেছন পেছন ঘুরছি। হ্যাঁ, অনেক কিছু জানতে পেরেছি বিজ্ঞানী। কি জানতে পেরেছো? মন্ত্রী সাহেবদের তাঁবুতে গিয়েছিলেন, সেখানে গিয়ে যা শুনলাম। কি শুনলে? শুনলাম আপনাদের নীল চাষ হবে। আমরা একটা এগ্রিমেন্ট পেপার তোমার হাতে দিয়ে যাব, তুমি সই করিয়া আনিবে। ঠিক আছে সাহেব। আচ্ছা, ভেবো না গোপাল, চলো আমি তোমার সাথে মহারাজের কাছে যাচ্ছি। তুমি সব খুলে বলো। চলো চলো, আমার কাছে আছে এক অদৃশ্য কালি, যে কালি দিয়ে রাজমশাই সই করলে কিছুক্ষণ পরে সেই কালি সব উবে গিয়ে সাদা পাতা হয়ে যাবে। হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার তো। চলো চলো চলো। গোপালকে আমি দেখে নেব। আমাকে এইভাবে অপমান করার জন্য ওকে শাস্তি পেতেই হবে। আপনি শান্ত হন মহারাজ, শান্ত হন। শান্ত? কি করে শান্ত হব? মহারাজ, গোপাল আর বিজ্ঞানী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। গোপাল আর বিজ্ঞানী এত রাতে? পাঠিয়ে দাও। দেখলেন তো মহারাজ, গোপাল নিশ্চয়ই কিছু খবর এনেছে। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। এই, তোমার কি হয়েছিল গোপাল? সারাদিন তুমি কোথায় ছিলে? আমি মন্ত্রী মশাইয়ের পিছু নিয়ে অনেক কিছু জানতে পেরেছি মহারাজ। মন্ত্রী মশাই আপনাকে ভুজুং ভাজুং দিয়ে একটা কাগজে সই করিয়ে ইংরেজ সাহেবদের কাছে দিয়ে দেবে। শুনুন, আপনি আমার একটা কলম দিয়ে সেই কাগজে সই করবেন, তারপর ব্যাপারটা গোপালের জিম্মায় ছেড়ে দিন। তোমার কলম মানে? বিজ্ঞানী এমন একটা কালি আবিষ্কার করেছে যে কালিটা কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে যাবে। আপনি নির্দ্বিধায় সই করে দেবেন, তারপর মন্ত্রী মশাইকে দেখছি। মন্ত্রী, কাল সারাদিন কোথায় ছিলে? সারাদিন বসে ভাবছিলাম, ভেবে ভেবে একটা জায়গায় এলাম মহারাজ। ও, তা কোন জায়গায় এলে তুমি? এই কাগজটায় সই করে দিলেই আপনার সমস্যা মিটে যাবে মহারাজ। হ্যাঁ, শুধু কাগজে সই? দাও দাও, হই হই করে সই করে দিই। তাতে যদি আমার সমস্যা মিটে যায় তো দারুণ ব্যাপার। কি বলো গোপাল? সই করে দিন মহারাজ। কই, কোথায়, কই করবেন মহারাজ সই? গোপাল করছে হইচই, কাগজে সই। কি ব্যাপার, এত সহজে সব মেনে নিল? বাহ, কি আনন্দ। হ্যাঁ মহারাজ, এই নিন, এইখানে সই করে দিন। কি ব্যাপার, এত দেরি হইতেছে কেন? হয়ে গেছে সাহেব, এখন নীল চাষে আর কেউ কিছু করতে পারবে না। যাও দাও আগে দেখি।
কি কোথায় সই? কোথায় মানে? আমার সামনেই তো সই হলো। তুমি মিথ্যাবাদী, তোমাকে চাবুক মারিব। এই রে, কেন করেছে? আমি এসে গেছি গর্ধব সাহেবের দল। এবার চলুন আপনাদের খেতে নিয়ে গিয়ে একটু লাঙল চালাই, এই দড়িটা দিয়ে আপনাদের বাঁধবো। ও মাই গড! না না গোপাল, ওদের একটু চাষ করা শেখাও। আর মন্ত্রী, তোমার ঘাড়ে লাঙলটা আমি বেঁধে দিচ্ছি। লাঙল বাঁধে মন্ত্রী করে চাষ, সাথে আছে সাহেব। মন্ত্রী দেখো করছে হাঁসফাঁস, দেখতে কিন্তু লাগছে বেশ। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা, মারছি মার্সি মার্সি। কেমন মন্ত্রী মশাই, নিজের দেশের মানুষের সাথে বেইমানি? হ্যাঁ, আমার দেশের মানুষের সাথে বেইমানি যারা করবে তাদের এই হাল হবে। আমার দেশের মাটিতে আমার প্রণাম। বাবা বাবা বাহ, আজ দেখি রাজসভা পরিপূর্ণ। আহ, এই পরিপূর্ণ শোভা দেখে মনটা বড়ই আনন্দিত হয়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুরের একটা পত্র আছে মহারাজ। পড়ে ফেলো শুনি, নবাব বাহাদুর কি বলতে চান? মহারাজ, রাজ্যে খুব দুর্যোগ ঘনিয়ে আসছে। ইংরেজ সেনা মুর্শিদাবাদ আক্রমণ করবে বলে তৈরি হচ্ছে। এই সময় নবাব বাহাদুর তার সমস্ত অঙ্গরাজ্যকে খবর দিচ্ছে নবাবের পাশে দাঁড়াবার জন্যে, যাতে ইংরেজদের এই যুদ্ধে পরাস্ত করতে পারে। এই সকাল সকাল একটা সুযোগ এসেছে, এটাকেই ভালোভাবে হাতে নিতে হবে। মহারাজ, রাজসভা শেষ হবার পর আপনার সঙ্গে দীর্ঘ আলোচনা করব। নবাব বাহাদুরের দূত আজ রাতে বিশ্রাম করুক, কাল সকালে আমরা আমাদের মতামত জানিয়ে দেব। মতামত আবার নতুন করে জানানোর কি আছে? আমরা তো ইংরেজদের সঙ্গে লড়বো নবাব বাহাদুরের হয়ে। সে তো বটেই মহারাজ, কিন্তু তবুও একটা আলোচনার প্রয়োজন আছে। দূত, তুমি বিশ্রাম নাও। মহারাজ কাল সকালে তার মতামত জানাবেন। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা, কিছু একটা পরিকল্পনা মন্ত্রীর দুষ্টু মাথায় ঘুরপাক খাচ্ছে। মহারাজ, একটা প্রশ্ন মন্ত্রী মশাইকে করতে চাই, যদি আপনি অনুমতি দেন মহারাজ। তুমি আবার প্রশ্ন করবে? আচ্ছা বেশ, কর কর কর। মন্ত্রী মশাই, মহারাজ তো তার মতামত জানিয়ে দিলেন এবং যথার্থই বলছেন, তা সত্ত্বেও গোপন পরামর্শটা কি, ওটা আমাদের একটু পরিষ্কার করে দিলে ভালো হয়। মহারাজ, গোপালের এই প্রশ্ন আমাকে অত্যন্ত আহত করলো। আমি অপমানিত বোধ করলাম। একটা বাড়ির কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ গোপাল, তোমার এই কাজের জন্য তোমাকে আমি আজকের জন্য বহিষ্কার করলাম। মন্ত্রী মশাইকে অপমান করে তুমি কিন্তু ভালো করোনি, এটাই তোমার উপযুক্ত শাস্তি। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি আজকের মতো রাজসভা থেকে চললাম। আপদটা গেল। কি গো, এত তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এলে? আজ মহারাজ ভালোবেসে একটু তাড়াতাড়ি ছুটি করে দিলেন গিন্নি। ভালোবেসে ছুটি? কি কেন গো? ওই মন্ত্রী মশাইকে একটু রাজসভা সম্পর্কিত কথা জিজ্ঞাসা করেছিলাম বলে। কি যে ঘুরিয়ে পেটিয়ে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিন ছুটি পেয়েছি, ঘরের চালটা একটুখানি ভালো করে ছড়িয়ে নি। কাল থেকে তো আবার সকালে নাকে মুখে গুঁজে যাব। তবে একটা কথা তোমাকে বলে রাখি গিন্নি, মহারাজ যদি মন্ত্রীর প্ররোচনায় আমার সঙ্গে এইভাবে ব্যবহার করেন, তাহলে আমি চিরকালের মতো কৃষ্ণনগর থেকে বিদায় নেব, এই বলে দিলাম। ও মা গো, কি অলক্ষণে কথা গো! মহারাজের ওখান থেকে চলে গেলে খাবে কি? গিন্নি, একটা কথা মনে রেখো, যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। মহারাজ, আমি বলি কি, নবাব বাহাদুরের সাথে সামনাসামনি বসে কথা বলাটা খুব দরকার। তাই কাল দুধকে নিয়ে নবাব বাহাদুরের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে আমি যাব আপনার প্রতিনিধি হয়ে। বাহ বাহ বাহ, এটা তো বেশ ভালো কথা বলেছো। আমার প্রতিনিধি হয়ে কথা বলার তো দরকার আছে। মহারাজ, এটা গোপন পরামর্শ, এটা কি খোলা রাজসভায় সবার সঙ্গে করা উচিত? একদম ঠিক করেছো, মন্ত্রীর মতো কাজ করেছো। তুমি এক্ষুনি খাজাঞ্চির কাছে পথ খরচা হিসেবে কিছু নিয়ে নাও, আর কাল সকালে তুমি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি আসি।
আপনি নাকি আজ রাজসভায় গোপালকে বহিষ্কার করেছেন? কেন মহারাজ, গোপাল কি এমন অন্যায় করলো? সীমাহীন অপরাধ রানী। গোপাল প্রশ্রয় পেয়ে পেয়ে মাথায় উঠে দাঁড়িয়েছে, রাজকার্যে বাধা সৃষ্টি করে। আপনি গোপালকে যাই করুন না কেন, গোপাল কিন্তু এই কৃষ্ণনগরের একটা সম্পদ। সেটা আপনি আজকে না বুঝেন, ভবিষ্যতে বুঝবেন। আর এই যে মন্ত্রী, যার প্রতি আপনার এই অগাধ বিশ্বাস, সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে, এটাও আমি আপনাকে বলে দিলাম। রানীমা, প্রহরী এসে গেছে। প্রহরী, তুমি এক্ষুনি যাও গোপালের কাছে, বলবে কালকে একান্তে আমার সঙ্গে দেখা করতে। আমি রাজবাড়ির মন্দিরে থাকবো, ওইখানে খুব সকালে গোপাল যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে রানীমা। রানীমা তোমায় কত বিশ্বাস করে না? রানীমা তো এই কৃষ্ণনগরের মা, গিন্নি। তাও তুমি কৃষ্ণনগর থেকে চলে যাবে বলছো? হ্যাঁ, অনেক দুঃখে বলেছি গো গিন্নি, না আর বলবো না। গোপাল দাদা, গোপাল দাদা, গোপাল দাদা, কাল রানীমা রাজমহলের মন্দিরে থাকবেন। তুমি কাল খুব সকালে রানীমার সঙ্গে দেখা করো। প্রহরী, তুমি রানীমাকে গিয়ে বলে দাও যে আমি নির্দিষ্ট সময়ে মন্দিরে উপস্থিত থাকবো। রানীমা, গোপাল দাদা দাঁড়িয়ে আছে। গোপাল, এখানে এসো, তোমাকে যেটা বলার জন্য ডেকেছি সংক্ষেপে সেটা বলে দিই। বলুন রানীমা। আমি একটা খারাপ দিক দেখতে পাচ্ছি। মন্ত্রী আজ সকালে মুর্শিদাবাদ গেছে নবাব বাহাদুরের কাছে। জানি না মন্ত্রী মশাইয়ের কি মনের ইচ্ছে। মহারাজ তোমাকে যাই বলুক, কৃষ্ণনগর তোমাকে চায়। তুমি বহুবার কৃষ্ণনগরকে বিপদ থেকে উদ্ধার করেছো, এই বিপদেও তুমি থাকবে। মন্ত্রী পুরুষের কার্যকলাপের উপর আমার ভরসা নেই। আমি তোমাকে অনুরোধ করছি গোপাল। ছি রানীমা, আমাকে পাপের ভাগই করবেন না আপনি রানীমা। আপনি আদেশ করবেন, অনুরোধ করবেন না। মা আপনার আদেশ শিরোধার্য রানীমা। আমি মহারাজকে ছেড়ে কোথাও যাব না রানীমা। এতক্ষণে আমার মন্ত্রী মুর্শিদাবাদ পৌঁছে গেছে বলেই মনে হয়। কি বলো বৈজ্ঞানিক? হ্যাঁ মহারাজ, সময় বিচার করে এটুকু বলাই যায় যে এই মন্ত্রীমশাই এখন নবাব বাহাদুরের দরবারে উপস্থিত। হ্যাঁ। কি মন্ত্রী, রাজা কৃষ্ণচন্দ্র কি বলছে? নবাব বাহাদুর, মহারাজের মতিগতি ঠিক ভালো বুঝছি না। সে কি? হ্যাঁ উজির মশাই, সেটাই তো বিপদে। মহারাজ ভয় পাচ্ছেন, মহারাজ ইংরেজদের চটাতে চাইছেন না। বটে, কৃষ্ণচন্দ্র এত দিমাগ, নবাবের আজ্ঞা পালন করে না। আপনি কিছু ভাববেন না নবাব বাহাদুর, আরে আমি তো আছি, আমার ওপর ভরসা রাখুন। আমি বেঁচে থাকতে ইংরেজরা মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরের কোনো ক্ষতি করতে পারবে না। গোপাল কি ভাবছে? গোপালের কি মত? গোপালের যত নষ্টের গোড়া নবাব বাহাদুর। গোপাল মহারাজের কানে মন্ত্র দিচ্ছে, আর মহারাজ গোপালের কথায় নাচছেন, আমার কোনো কথাই শুনছেন না। আচ্ছা, গোপালের এত উন্নতি হয়েছে, এই বিপদ থেকে উদ্ধার করতে দাও, তারপর দেখছি কত ধানি কত চাল। নবাব বাহাদুর, আমার একটা আর্জি আছে আপনার কাছে। নির্ভয় তুমি তোমার আর্জি জানাও আমার কাছে। আমি জান প্রাণ দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে ইংরেজদের সাথে লড়ব, বিনিময়ে শুধু কৃষ্ণনগরের মহারাজা আমাকে বানিয়ে দিন। তুমি আমার জন্য এতটা করবে, আর আমি তোমাকে এইটুকু দান করতে পারবো না? কথা দিলাম, ইংরেজদের হারিয়ে দিয়েই আমি মহারাজকে গদিচ্যুত করব, আর তোমাকে সেই সিংহাসনে বসাবো। জয় জয় নবাব বাহাদুরের জয়। একটা বাঁধা টপকালাম, এবার ইংরেজ সাহেবের কাছে গিয়ে ইংরেজ সাহেবের ভরসা পেতে হবে। আমি এখন চলি, অনেক কাজ পড়ে আছে তো। মন্ত্রী মশাই যে কি ঘন্ট পাকাতে গেছেন আমি বুঝতে পারছি। এখন এইটা মেরামত করতে হবে। দরকার পড়লে আমি চলে যাব মুর্শিদাবাদ, জানতে হবে মহারাজ সম্পর্কে কি কথা বলেছে। তার মানে তুমি কি বলিতে চাইছো যে তুমি আমাদের হেল্প করিবে? করব সাহেব, আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রায় খুব বাজে রাজা, প্রজারা খুব রেগে আছে। তাই নাকি?
যাহা হইলে ইহা খুব ভালো সংবাদ আছে। আমাদের কি করিতে হইবে? আপনাদের রাজ্য জয় হয়ে গেলে শুধু কৃষ্ণনগরের আমাকে রাজা করে দেবেন। আমার রাজা হওয়ার খুব বাসনা। আনফেথফুল টিচার। তোমার কোনো চিন্তা নাই, আমরা চিটারদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করিয়া থাকি। তুমি আমার কাজ করিয়া দাও, আমি তোমার কাজ করিয়া দিব। ব্যাস ব্যাস, আপনাদের কথা মানে হাতির দাঁতের মতো। ওই একটা হিন্দি কথা জানি সাহেব, বলো বলো। মরদ কা বাত হাতি কা দাঁত। হ্যাঁ, আর একটা অনুরোধ আপনার কাছে, একটা ছাউনি কৃষ্ণনগরে করুন, তাতে আমার কথা বলতে সুবিধা হবে। ঠিক আছে, তালিকায় আমরা একটা ছাউনি কৃষ্ণনগরে করিব। ব্যাস, তাহলে আমি নির্ভয়ে কৃষ্ণনগরে যাই। তোমার সঙ্গে আমার কৃষ্ণনগরে দেখা হবে। হ্যাঁ, গোপাল, তোমার উপরে আমার অগাধ বিশ্বাস। আমি কয়েকদিন ধরেই দেখছি তোমার সঙ্গে মহারাজ, মন্ত্রীমশাই এবং আরো বাদবাকি সভাসদরা খুব খারাপ ব্যবহার করছে। ছাড়ুন তো সব, আমার চিন্তা অন্য জায়গায়, বুঝলেন? মন্ত্রীমশাই কতটা খারাপ কথা মহারাজ সম্পর্কে বলেছেন সেটাই আন্দাজ করতে পারছি না, ওটা জানতে হবে। কিভাবে জানবে? কাল মন্ত্রীমশাই রাজসভায় এলে আমি মুর্শিদাবাদ যাব, ঘাটা জায়গাটা মেরামত করতে হবে তো। তোমার সাহায্য লাগবে বৈজ্ঞানিক। গোপাল, আমি কৃষ্ণনগর, মহারাজ এবং তোমার জন্য সব সময় তৈরি থাকি। আমি জানি বৈজ্ঞানিক। ও মন্ত্রী, আর এই সেনাপতি আজকে অনুপস্থিত কেন? আর কি হয়েছে তার কিছু খবর টবর পেয়েছো? মহারাজ, সেনাপতি প্রচন্ড জ্বর, বমি এবং তার সঙ্গে তার হাতে পায়ে জল শুকোচ্ছে না। কেন কেন কেন? হাতে পায়ে জল শুকোচ্ছে না কেন? তার মানে মহারাজ, ওই সেনাপতি সকাল থেকেই ঘর বাইরে করছে আর কি, তাই তার হাত পায়ের জল আর শুকোচ্ছে না। তাই তো, এ তো বড় চিন্তার বিষয়। রাজবৈদ্য বরং সেনাপতিকে একবার দেখে আসবে। আমি সকালে খবর পেয়ে প্রথমে ওই সেনাপতির ঘরে গিয়ে দেখে তারপর ওষুধ দিয়ে এসেছি মহারাজ। বাবা বাবা বাবা, খুব সুন্দর কথা। তাহলে ওষুধ পড়েছে নিশ্চিত হওয়া গেল। কেমন দেখলে? খুব দুর্বল মহারাজ, তবে তবে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। বেশ বেশ বেশ। তা মন্ত্রী, এবার কথায় আসি। মুর্শিদাবাদে সব কুশল মঙ্গল আছে তো? আমি সব কুশল মঙ্গল করেই এসেছি মহারাজ। সেটা কতটা আমাকে দেখতে হবে, কালকেই আমাকে মুর্শিদাবাদ ছুটতে হবে। মহারাজ, সেনাপতি যখন নেই, যুদ্ধের সব দায়িত্ব আমি নেব। বলো কি, তুমি যুদ্ধের দায়িত্ব নেবে? বাবা 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 বাবা। আমি একবার গোলাখানায় যাই, কত বারুদ আমার আছে সেটা দেখে আসা কর্তব্য। এই সময় যখন সেনাপতি নেই, তখন যুদ্ধ লাগতে পারে। মন্ত্রী, আমি আমি আনন্দে আত্মহারা হচ্ছি। যত তোমাকে দেখি ততবার আনন্দ পাচ্ছি। যাও যাও যাও, দেখে এসো। আমি এই যাচ্ছি আর এই আসছি। আবার কিছু একটা ঘাপলা করতে গেল, এসে বলবে গোলা বারুদ নেই। আমি নিশ্চিত যে যোগ্য হাতে কৃষ্ণনগরের ভার আছে। কি বলো পণ্ডিত? সে আর বলতে মহারাজ, আমাদের মন্ত্রী সব দিক থেকে চৌকস। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। গোলাখানায় বারুদ গোলা সব শূন্য। এক্ষুনি কিছু অর্থের প্রয়োজন, আমি বারুদ গোলা নিয়ে আসি। এইসব কাজে কোনো অনুমতির প্রয়োজন নেই। যাও যাও যাও, খাজাঞ্চির কাছ থেকে যত টাকা লাগে নিয়ে গোলা বারুদ নিয়ে এসো। মহারাজ, আমি এক্ষুনি লোক পাঠিয়ে গোলা বারুদ মজুত করছি। রাত্রিবেলা সব গোলা বারুদ ইংরেজদের শিবিরে নিয়ে যেতে হবে। সাহেবদের হাতে তুলে দিয়ে ওখান থেকে কিছু অর্থ নিয়ে নেব। বাহ, দুয়ে দুয়ে চার, ঠিক হয়েই যাচ্ছে। বিজ্ঞানী, লঙ্কা এবং গোলমরিচ দিয়ে কি গোলা বানানো যায়? লঙ্কা গোলমরিচ দিয়ে গোলা বানানো সম্ভব। এর মধ্যে আমার আবিষ্কৃত একটা রাসায়নিক দিয়ে দিলেই একেবারে গোলার মতো কামানের মধ্যে দিয়ে ছুটবে। হ্যাঁ, আমি লঙ্কা গোলমরিচের ব্যবস্থা করছি, আর কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি। এই খবরটা শুধু আপনি জানলেন, কেমন? তুমি নিশ্চিন্তে যাও গোপাল।
পুটি, এই পুটি, এই বাড়ি আছিস নাকি? হ্যাঁ বাড়ি আছি, ভেতরে এসো গোপাল দাদু। কিছু খবর আছে গো গোপাল দাদু? হ্যাঁ শোন, তোদের সবার সঙ্গে আমার দরকার আছে। প্রথমে কাল থেকে চুপিসারে শুকনো লঙ্কার গোলমরিচ গুঁড়ো করতে হবে, বুঝলি? শুকনো লঙ্কা আর গোলমরিচ? হ্যাঁ, আর পুটি তুই তোর সব বন্ধুদের বলে দিবি তারা যেন সবাই শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো করতে শুরু করে দেয়। আমার অনেক লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো লাগবে, সব পরে বলবো। তোদের কাজ মন্ত্রীকে চোখে চোখে রাখা, বুঝতে পারলি? বুঝতে পেরেছি গোপাল দাদু, তুমি নিশ্চিন্তে থাকো। বলো কি গোপাল, মন্ত্রী তো আমার কাছে উল্টো কথা বললো। নবাব বাহাদুর, যে উল্টো সে তো উল্টো কথাই বলবে। আমাদের মহারাজ নবাব বাহাদুরকে যুদ্ধে সাহায্য করতে প্রস্তুত আছে। জাহাপানা, কাল না আমারও মন্ত্রী মশাইয়ের কথা শুনে কিরকম যেন একটা সন্দেহ হয়েছিল। তুমি কি রকম উজির হে, তোমার সন্দেহর কথা আমাকে বলবে না? হতেই পারে নবাব বাহাদুর, বড় কাজে এইসব ছোটখাটো ভুল হতেই পারে। আর একটা কথা, যুদ্ধে আসবে নাকে কাপড় বেঁধে আর চোখে কালো চশমা পরে। নাক, মুখ আর চোখকে সামলে রাখতে হবে, নইলে লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের ঝাল চোখ জ্বালিয়ে দেবে। আমাদের করে আবার ওই রাসায়নিক দেওয়া হচ্ছে কিনা তাই বললাম। আর তাহলে ইংরেজ বিজয় হচ্ছে? হচ্ছে। আমি একটা উপহার নিয়ে এসেছি সাহেব। তুমি আমাদের উপহার দিতে আসিয়াছ, কি উপহার দিবে? রাজবাড়ির ভেতর থেকে গোলা বারুদ নিয়ে এসেছি, আপনার হাতে তুলে দেব বলে। বাহ বাহ বাহ, তুমি বড় ভালো মানুষ আছে, তুমি আমাদের বন্ধু আছে। আমি আমার কথা রেখেছি সাহেব, আপনারাও আপনাদের কথা রাখবেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা চিটারদের খুব খুব ভালো উপহার দিয়ে থাকি। খুব ভালো। কবে আক্রমণ করছেন? আমরা আক্রমণ করিব কাল বাদ পরশু। মন্ত্রী মশাই সাহেবের ছাউনিতে গেছে, গোপাল দাদু এলেই বলতে হবে। মন্ত্রী মশাই, একটা বদের ধাই লুকিয়ে থাক, মন্ত্রী কোথায় কোথায় যায় আমাদের দেখতে হবে। ওই মন্ত্রী মশাই আসছে, লুকিয়ে পড়। এবার বটা ঘটা বাড়িতে যেতে হবে। শুধু একটা জিনিস খচখচ করছে, গোপাল আজকে রাজসভাতে এলো না কেন? শুনলি তো, চল লুকিয়ে পিছু নি। চল। মহারাজ, গোপালকে জিজ্ঞাসা করুন কাল গোপাল কাউকে কিছু না বলে কামাই করেছে কেন। হ্যাঁ গোপাল, তুমি কালকে কামাই করেছো কেন? আমাকে একটা কাজে কাল একটু বাইরে যেতে হয়েছিল মহারাজ। একজনকে ভূতে ধরেছে তো, তার জন্য ওঝার বন্দোবস্ত করতে গেছিলাম। কাকে আবার ভূতে ধরেছে? ভূত তাড়িয়েছো? ওঝা ভূতের ব্যাপারটা বুঝতে পেরে গেছে, একটু সময় নেবে, খুব ধুরন্ধর ভূত তো। দেখো, এখন কোনো সময় কামাই করা চলবে না। দেখছো না, ইংরেজরা আক্রমণ করবে বলে প্রস্তুত হচ্ছে। আরে এই সময় সলা পরামর্শ দরকার। রাজনীতিতে আমার কি প্রয়োজন মহারাজ? আমি তো ভাঁড়, লোক হাসানোই আমার কাজ। এখন ভাঁড়ের প্রয়োজন আছে। আমাদের মাথা যখন ক্লান্ত হয়ে যাবে তখন তুমি হাসাবে। কি মহারাজ, ঠিক বলেছি তো? এমন হাসাবো টের পেয়ে যাবেন মন্ত্রী মশাই। এবার রানীমার হাতে নবাব বাহাদুরের চিঠিটা দিয়ে দিলেই আমি মুক্তি পাবো। ওটা গিন্নি ঠিক করে নেবে, যতই হোক গোপাল ভাঁড়ের গিন্নি তো। কি ব্যাপার গোপালের গিন্নি, তুমি আমার সঙ্গে দেখা করতে চাও? গোপালের কি কিছু কথা আছে? আছে রানীমা, আছে। এই যে চিঠিটা আপনাকে দেবার জন্য পাঠিয়েছে, এটা আপনি পড়ে মহারাজকে দেবেন। নবাব বাহাদুরের চিঠি। আমি বুঝেছি, ঠিক আছে। সভার কাজ শেষ করে মহারাজ এলে আমি এই চিঠিটা মহারাজের হাতে দেব। ব্যাস, আমার বানর সেনার দল লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে গেছে। হ্যাঁ, আমার গোলাও প্রস্তুত, একটা গোলাই যথেষ্ট। ব্যাস, আমরা নিশ্চিন্ত। নবাব বাহাদুরের চিঠিটা পড়লেন? পড়লাম। আমি তো ভাবতেই পারছি না রানী, আমার মন্ত্রী এতটা বদমাস।
গোপালের তুলনা নেই। মহারাজ এতক্ষণে জেনে গেছেন আশা করি। অসৎ মানুষ জিততে পারে না। এটা কি হচ্ছে গোপাল? কামানের মানে বোঝো? হ্যাঁ, কামান। মান ছাড়া কামান হয়? গোপাল, সব কামান ঠিকঠাক বসেছে তো? গোপালকে দিয়ে কামানের কি কাজ হবে মহারাজ? গোপাল কামানের কাছে দাঁড়িয়ে থাকবে, তুমি খোলা মাঠে তরোয়াল হাতে লড়বে। আমি আমি দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি ইংরেজরা আসছে ঘোড়া ছুটিয়ে। হ্যাঁ, আমাদের সৈন্য সামন্ত কোথায়? আমি আর বিজ্ঞানী হলাম সৈন্য, আর কামানগুলো হলো সামন্ত, আর আপনি হলেন সেনাপতি। নিন মহারাজ, মুখে কাপড় আর চোখে চশমা পরে নিন। চালাও কামান, গুম! চোখ মুখ চলিয়ে ঢেকালো। Oh my God! কি হইতেছে? It's burning! চোখ মুখ জ্বলছে, যুদ্ধে কাজ নেই। বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। সাহেব, তুমি আমাদের সঙ্গে ভারতীয়দের সঙ্গে লড়তে এসেছো? তুমি জানো না আমাদের বুদ্ধি? দেখো দেখো, আমরা কিরকম নাক মুখ ঢেকে যুদ্ধ করতে এসেছি। সৈন্য সাহেবদের বন্দি করো। মন্ত্রী মশাই, সরি সেনাপতি মশাই, কেমন বুঝছেন? মন্ত্রী এখন বোঝবার অবস্থায় নেই, ওর চোখ না কান সব জ্বলছে। ওরে বাবারে, ওরে বাবারে, জ্বলে যাচ্ছে। মন্ত্রী, এবার তোমার কৃষ্ণনগরের রাজা হওয়া তো আর হলো না। গোপালের বুদ্ধির কাছে সাহেবরা কি টিকতে পারে? লঙ্কা গুঁড়োর ঝালে ইংরেজ বেতালে। মহারাজ, এবার ফসলের অবস্থা কিন্তু খুব ভালো, সকলেই খুব খুশি, খেয়ে পড়ে থাকবে। এই যে ভালো ফসল হলো, তার পিছনে আমার অবদান কিন্তু সবচাইতে বেশি। তাই আমার মাসোহারাটা যদি একটু বাড়িয়ে দেন তো ভালো হয়। মহারাজ, চাষবাস করার জন্য কিছুটা বুদ্ধি তো চাই মহারাজ। মন্ত্রীর সেটাও আছে কিনা আমি জানি না। মহারাজ, আমি তো চাষই করি, আপনি সেটা দেখতেও পান। এত বড় একটা রাজ্য চালাতে মাথায় চাষ করতে হয় না? মহারাজ, মন্ত্রীর মাথায় ওই গোলাপ চাষ খুব ভালো হবে মহারাজ। দেখলেন দেখলেন মহারাজ, গোপালের সঙ্গে আমার যতই শত্রুতা থাকুক, সেই গোপাল পর্যন্ত বলল আমার মাথায় গোলাপ চাষ ভালো হবে। মন্ত্রী মশাই বোধহয় জানেন না যে গোলাপ চাষে গোবর সার কাজ দেয় সবচাইতে বেশি। কার মাথায় গোবর বেশি তা নিশ্চয়ই মহারাজ জানেন। আচ্ছা গোপাল, তোমায় আমি দেখে নেব। প্রকাশ্য রাজসভায় তুমি আমায় অপমান করলে, সেই শোধ আমি নেব। তাহলে মন্ত্রী, আগে চাষবাসটা শিখে নাও, তারপর তো মন্ত্রিত্ব। আমার এই সামান্য জমি একটু কলমি শাক চাষ করছি, বেশ ভালো ফলন হয়েছে। থেকে খানিকটা গোপাল দাদাকে দিয়ে আসি গিয়ে। বহুদিন দাবা খেলিনি, কিন্তু কার সঙ্গে খেলবো? কবে যে গুলটে পুঁটিরা বড় হবে, দাবা খেলতে পারবে কে জানে বাবা। গোপাল দাদাকে নিজের ক্ষেতে শাক খাওয়াতে পারবো ভেবে খুব ভালো লাগছে। আরে মন্ত্রী মশাই মনে হচ্ছে এদিকেই আসছে। কি খবর পুঁটির বাবা, এত শাক নিয়ে কোথায় যাচ্ছ? নিজের একটা ছোট্ট জমি আছে, সেখানে কলমি শাকের চাষ করেছিলাম, সেই শাক থেকেই কিছুটা গোপাল দাদাকে দিতে যাচ্ছি। বাহ 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 বাহ, বেশ ভালো চাষ করো তো তুমি।
কি ভালো কলমি শাক! তা তুমি কি আমার জমিতে চাষ করবে? আমার 3 বিঘে জমি আছে। একটা জমিতে আখ চাষ হবে আর একটা জমিতে ধান। দেখো পুঁটির বাবা, অর্ধেক ভাগেও যদি তোমার না পোষায় তবে আমি অন্য লোক খুঁজবো। না না, আপনার মতন উদার জমির মালিক আমি কখনো দেখিনি। আমি আপনার শর্তে রাজি। তা কবে থেকে চাষ শুরু হবে? আমার মনে হয় কাল থেকে শুরু করলেই ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, কাল সকাল থেকেই আমি চাষ শুরু করব। আরে এসো 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 পুটির বাবা, সঙ্গে করে কি এনেছো? আগে আমার এক টুকরো জলা জমি আছে, তুমি তো জানো, সেখানকার কলমি শাক আজ তুলেছি, আর তার থেকে খানিকটা তোমাকে দিয়ে গেলাম গোপাল দাদা। তা বেশ করেছো বেশ করেছো, বেশ জমিয়ে আজ খাবো বুঝলে। তা হবে নাকি এক হাত দাবা? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। তবে তার আগে একটা কথা বলিনি। রাস্তায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন তার জমিতে চাষ করতে। আমার হাতে এখন কোনো কাজ নেই, তাই রাজি হয়ে গেলাম। ঠিক করেছি তো? হাতে যখন কোনো কাজ নেই তখন যা করবে সেটাই ঠিক। তবে হ্যাঁ, তবে মন্ত্রীকে তো আমি চিনি, একটু সাবধানে দরদাম করে নিও, কেমন? তা হঠাৎ আমার বাড়িতে মন্ত্রীমশাই? বাড়িতে কি কেউ অসুস্থ হয়েছে নাকি? না, ঠিক তা নয়, আমার কিছু হয়নি। আসলে আপনি তো জানেন মহারাজ আমায় চাষবাস করতে বলেছেন, তাই চাষ সম্পর্কে কিছু জানতে আসলাম। আমি চাষের কি জানি? আমি তো মানুষের ওই অসুখ করলে ওষুধ দিতে পারি, তার চাইতে বেশি কিছু তো আমি জানিই না। দেখো বৈদ্য, আমার অসুখ করলে যেমন তুমি ওষুধ দাও, তেমনি ফসলকে তাগড়াই বানাতে গেলে কিছু ওষুধ তো লাগবেই, তাই না? আমি তোমার প্রশ্নের মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। তোমার মাথায় কি গোবর আছে? হ্যাঁ, আমার কথা বুঝতেই পারছো না? কার মাথায় গোবর আছে আর কার মাথায় ঘিলু আছে সেটা তো আমরা জানি। সব গোপালের ষড়যন্ত্র, নইলে তুমি আবার আমাকে অপমান করার সাহস দেখাও। বলছি বারবার আমাকে তাগড়াই একটা ওষুধ দেওয়ার জন্য, তা দিচ্ছই না। আর কিছু না হোক আঙুরের রস তো দিতে পারো। এ খাবে তুমি না ফসল? আমি কিন্তু নিজের হাতে দিতে পারবো না। তুমি নিজে খাও বা ছড়াও বা গাছকে খাওয়াও, গোবরের সঙ্গে মিশিয়ে খাও, আমার কিছু বলার নেই। তবে আমি নিজের হাতে দিতে পারবো না। সব গোপালের ষড়যন্ত্র। না না, ষড়যন্ত্র কেন, 32 যন্ত্র। এই আমি ওষুধ নিয়ে গেলাম। যখন এই আগগুলো ইয়া পালোয়ান হবে তখন কিন্তু চাইতে শোনা আবার। মন্ত্রী, শুনলাম তুমি নাকি চাষবাস করছো। বাহ বাহ বাহ, শুনে তো খুব খুশি হলাম। হ্যাঁ মহারাজ, চাষের মধ্যে যে এত আনন্দ তা আগে জানতাম না। বাহ, গোবরে তাহলে পদ্ম ফুল ফুটছে। মহারাজ, গোপালের অপমান কিন্তু রোজ বাড়ছে, আপনি একটা বিহিত করুন। গোপাল, কথায় কথায় মন্ত্রীকে এভাবে অপমান করাটা কিন্তু ঠিক নয়। মহারাজ, এই ব্যাপারে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারো। বলো বলো, তোমার প্রশ্নটা কি? মন্ত্রী মশাই চাষবাসের ব্যাপারে এতটাই পণ্ডিত, তিনি কাল আমার কাছে এসেছিলেন ওই মহাদ্রাক্ষারিষ্ট নিতে। তা এতে এমন কি অপরাধ আছে তা তো বুঝতে পারলাম না বৈদ্যমশাই। মন্ত্রী চাষবাস করছে, তার তো গায়ে বল বাড়াতে হবে। মহারাজ, মন্ত্রী মশাই এইসব বলবর্ধক ওষুধ নিজের জন্য নিচ্ছেন না। মন্ত্রীর বাড়িতে নিশ্চয়ই অসুস্থ কেউ আছে। না মহারাজ, সেটাও নয়। মন্ত্রী তার জমিতে ফলন বাড়ানোর জন্য মাটির সঙ্গে এই সব ওষুধ মেশাচ্ছেন। একেবারে অভিজ্ঞ চাষির মতোই চাষে পণ্ডিত হয়ে গেছেন আমাদের মন্ত্রী মশাই। গোপাল, এতে তোমার এত হাসি পাওয়ার কোনো কারণ নেই।
তোমার মতো সবাই হাতি নয় যে একাই সব খেয়ে ফেলবে, মাটিকেও কিছু দিতে হয় মহারাজ। তাই আমি ঠিক করেছি ফলের আগে মাটিকে দ্রাক্ষারিষ্ট আর সারিবাদী সালসা খাওয়াবো। এটা কি অপরাধ? তার চাইতে এই সব ওষুধ তুমি খাও মন্ত্রী, তাতে চাষেরও লাভ হবে। মাটির খাদ্য তালিকায় রাজবৈদ্যের তো বলবর্ধক ওষুধ নেই। তুমি মাটির জন্য অন্য খাবার সংগ্রহ করো, কাজে লাগবে। কোন পাল্লায় পড়লাম গোপাল দাদা, আমি তো পাগল হয়ে যাব। কাজটা হাতে নেওয়ার আগে তো আমার সঙ্গে পরামর্শ করনি, এখন কি আর করা যাবে বলো? তা বলে মাটিতে বলবর্ধক ওষুধ দেবো? যা মানুষের খাওয়া উচিত তা খাবে মাটি? এটা মেনে নেওয়া যায়? নিতে হবে, তবে সাবধানে থাকবে। মন্ত্রী মশাই লোকটা কিন্তু খুব সুবিধের নয়, বুঝলে? এখন অপেক্ষা করতে হবে কবে ধানের শীষ আসে, আখ কাটার সময় না আসে। দেখো দেখো কি তাগড়াই আখ, আর ওদিকে ধান ফলেছে, আর তোমাদের গোপাল আমাকে চাষি বলে মানতেই চায় না। তুমি বলো পুঁটির বাবা, কত পরিশ্রম করেছি এই চাষ করার জন্যে, নইলে এই ফলন হতো? না না, তা হতো না। ভাগ্যিস আপনি এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিলেন, নইলে কি যে হতো কে জানে। আপনি মাঝে মধ্যে এখানে না আসলে ফলন আরো ভালো হতো। এবার তো ভাগাভাগিটা সেরে নিতে হবে, তাই না? হ্যাঁ, সেটার খুব দরকার। দেখো তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে আমি খুশি হয়ে তোমাকে আখের ডগার দিকগুলি দিলাম। দেখো আমি কত দয়ালু, ডগার ভাগ তোমাকেই ছেড়ে দিলাম। কেমন, খুশি তো? আগে মন্ত্রীমশাই, আপনি সত্যিই খুব দয়ালু। নিজে খারাপ দিকটা নিয়ে আমায় ভালো দিকটা দিলেন। তাহলে ধানের ভাগ কি করে হবে? কেন, আখের ক্ষেত্রে যা হয়েছিল ঠিক তার উল্টোটা হবে। আমি নেব ডগার দিক আর তুমি নেবে গোড়ার দিক। কি ভালো হলো না? ঠিকই বলেছেন। আমি কেন সবসময় ডগার দিক নেবো? ধানের ক্ষেত্রে আপনি ডগার দিকটা নিন, তাহলে আমাদের মধ্যে আর কোনো গোল বাঁধবার সম্ভাবনা নেই। দাবার ছক সাজিয়ে বসে আছি, পুটির বাবার দেখা নেই। আচ্ছা, কতক্ষণ এভাবে থাকা যায়? না, পুটির বাবাকে ভালো খেলা শিখিয়েছি, কিন্তু বিষয় বুদ্ধি শেখাতে পারিনি। ওদিকে ওর মনই নেই, তো শিখবে কি? ওই তো এসে গেছে। কি গো পুটির বাবা, কি নিয়ে এলে? আগে গোপাল দাদা, মন্ত্রী লোকটার মনটা কিন্তু ভালো। সেই যে আখ চাষ করেছিলাম না, সেই আখের অর্ধেকটা নিয়ে আসলাম। কি ভালো লোক, আমায় আখের ডগাটা দিয়ে নিজে গোড়ার দিকটা নিল। আজকের দিনে এমন লোক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, তাই না? না না, এরকম লোক চিরকালই ছিল। যেমন তুমি আমার সঙ্গে দাবা খেলেও তোমার বুদ্ধি শুদ্ধি একটুও পারলো না। কেন, আমি ভুলটা কি করলাম? আখের ওপরের দিকটা থাকে শুধু পাতা, আর গোড়ার দিকে থাকে রস। তোমার হাতে শুকনো ডান্ডা আর কিছু পাতা দিয়ে ওই মন্ত্রী বেটা আসল রসের দিকটাই নিয়ে নিয়েছে গো। যাও, তোমার হাতের আখ নিয়ে জঙ্গলে ফেলে এসো। আর কিচ্ছু করার নেই গো পুটির বাবা। আমাকে এতদিন খাটিয়ে কয়েকটা পাতা আর শুকনো ডান্ডা দিয়ে মন্ত্রীমশাই এত বড় চালাকি করলো। গোপাল দাদা, এর একটা প্রতিকার করতে হবে। ধানের ব্যাপারে এইরকম কিছু করতে পারবে না। আমি ওখানে গোড়ার দিকটা নিয়েছি, এবার মন্ত্রীমশাই নাকাল হবে। এটা আর গোপাল দাদাকে বললাম না। বেশ তো বোকা বানালেন আখের বেলা। নিজে রসালো গোড়াটা নিয়ে আমাকে দিলেন ডগার শুকনো দিকটা। ধানের বেলা কিন্তু সেটি হবে না। আমি নেবো গোড়ার দিক আর আপনি নেবেন আগার দিক, ঠিক আছে? দেখো পুটির বাবা, আসলে তোমার ভাগ্যটাই খারাপ। দু ধরনের আখ হয়। এক ধরনের আখে ডগাটা রসে ভরা থাকে, আর এক ধরনের আখে গোড়ায় রস থাকে। তা আমি কি করে জানবো যে তোমার লাগানো আখের গোড়ায় রস আছে, আগায় শুধু পাতা? এবারে ধানের ভাগ হোক, তারপর বুঝবো কত ধানে কত চাল। আজ পুটির বাবা ধানের ভাগ নিয়ে আসবে, দেখি মন্ত্রী ওকে কতটা ঠকায়।
তারপর তো আমি আছি। এমন একটা বুদ্ধি ঠিক বেরিয়ে যাবে যখন মন্ত্রী আর পালিয়ে বাঁচবেন। এই বলতে না বলতে পুটির বাবা হাজির। তাও পুটির বাবা, ধান ভাগ হলো? আগে মন্ত্রী মশাইকে দিয়েছি মুখের মতন জবাব, একেবারে গোড়ার দিকে ধান সব নিয়ে এসেছি গোপাল দাদা। মন্ত্রী কেঁদে কুল পাবে না। ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে। পুটির বাবা, তুমি পেয়েছো খড়ের দিকটা, আর মন্ত্রী পেয়েছে ধানের শীষের দিকটা। যে শীষ থেকে ধান হয়, আর তুমি পেয়েছো সেদিকটা যা গরু ছাড়া আর কেউ খায় না। এইভাবে মন্ত্রী আমাকে ঠকিয়ে দিল। এত দিনের পরিশ্রম আমার জলে গেল। কত কষ্ট করে এই ফসল আমি ফলিয়েছি। জলে কিছুই যায়নি পুটির বাবা, আমার উপর আস্থা রাখো। একদিন না একদিন এমন একটা বুদ্ধি বার করব যে মন্ত্রী একেবারে কেঁদে কুল পাবে না। হ্যাঁ, গোপালের সঙ্গে খুব পিত না, দিয়েছি একেবারে নাক ঘষে। রাজসভায় যে অপমান করেছে গোপাল, তার একটা জবাব দিলাম মাত্র। গোপালকে যদি না দিতে পারি, তাই গোপালের প্রাণের সখা পুঁটির বাবার ওপর দিয়েই দিলাম। গোপাল জানুক, দেখি ও কি করে। গিন্নি, গিন্নি, ও গিন্নি, আরে দেখো তোমার জন্য কি এনেছি। একেবারে গাছ থেকে পাড়া টাটকা কুমড়ো। আজ জমিয়ে কুমড়োর ঘন্ট খাবো। ভালো করে রাঁধো তো। এটা কি কুমড়ো না ঘোড়ার ডিম? একেবারে ডাঁটি দিয়ে পোকা বেরোচ্ছে। তোমার কি চোখ নেই, দেখতে পাও না? কি বলছো গিন্নি? দোকানে যে বললো আজই চাল থেকে পেড়ে এনেছি। হ্যাঁ, কুমড়ো তো চাল থেকে পারবে গো, তাল গাছ থেকে তো নয়। হ্যাঁ গো, কুমড়োটা দেখেও চিনতে পারলে না কার সঙ্গে মিল আছে? কার সঙ্গে গো? ঘোড়ার ডিমের সঙ্গে গো। ঘোড়ার ডিম? কি বললে? ঘোড়ার ডিমের সঙ্গে? আচ্ছা গিন্নি, যা একটা বুদ্ধি দিলে না, এবার আমি দেখে নেব মন্ত্রীকে। ঘোড়ার ডিম দেখাবে নাকি? এই দেখাও, সংসারটা গোল্লায় যাক। ছি 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 গোপাল, আমার মন্ত্রীর এরকম আচরণ আমি আমি কখনোই সহ্য করব না। এইভাবে পুটির বাবাকে ঠকিয়ে দিল মন্ত্রী। আমার রাজ্যে সবাই সমান, সে মন্ত্রী বলে আমি তাকে অপরাধের পরও রেহাই দেব, তা তো হতে পারে না গোপাল। মহারাজ, কেউ ঠেকে শেখে, কেউ দেখে। মন্ত্রীকে শায়েস্তা করার জন্য ওকে এমন শাস্তি দিতে হবে যাতে সে কোনোদিনও ভুলতে না পারে। আমি তো মন্ত্রীকে সেরকম শাস্তি দিতে চাইছি। মহারাজ, মন্ত্রীকে শুধু শাস্তি দিলে হবে না, তাকে বুদ্ধির লড়াইতে পরাস্ত করতে হবে। আপনাকে আমার দুটি অনুরোধ আছে। এক, আমাকে একটা ঘোড়া ধার দিতে হবে, আর দ্বিতীয়টা হলো কাল যদি দয়া করে রাজসভায় ঘোষণা করে দেন যে সভার সদস্যরা যদি তাদের ঘরের সবচাইতে দামি দুটো সম্পদ আপনাকে দেখাতে পারে, তবে সেই একই জিনিস তাকে দ্বিগুণ ফেরত দেওয়া হবে। এবার এমন কি কাজ? তুমি ঘোড়াশালা থেকে একটা ঘোড়া আজই নিয়ে যাও, আর কাল না হয় আমি তোমার মতো ঘোষণাটা করে দেব, খুশি? কিন্তু তাতে কি মন্ত্রী শাস্তি পাবে? মহারাজ, আপনি আমার উপর আস্থা রাখুন, দেখুন শাস্তি কি করে দেওয়া যায়। সাদা রং এনেছিস গুলটে? হ্যাঁ, নিয়ে এসেছি। এই দেখ না। দাদু কি বলে গেছে শুনেছিস তো? এই কুমড়োটাকে এমন ভাবে সাদা রং করতে হবে যেন বোঝাই না যায় যে এটা একটা কুমড়ো। আরে বাবা, এভাবেই করছি। দাদু নিজেই চিনতে পারবে না যে এটা আগে কুমড়ো ছিল। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে বাইরে আসুন, দেখুন কেমন ঘোড়াটা কিনলাম। ঘোড়ায় চড়ে এসেছে? মানে গোপাল ঘোড়া কিনেছে? অবাক কাণ্ড! এত মোহর ও পেলো কোথা থেকে? ঘোড়াটা কেমন হয়েছে বলুন তো মন্ত্রী মশাই? ভালোই, কিন্তু অনেক খরচা পড়ে গেল তো। হ্যাঁ, তা
পড়বেই। আমি দামি ঘোড়াটা একটু বেশি দাম দিয়ে কিনলাম, বুঝলেন? চড়বো যখন তখন ভালো ঘোড়াতেই চড়বো। হ্যাঁ হ্যাঁ, তা ভালোই গোপাল। এরকম একটা ঘোড়া কেনার খুব ইচ্ছে আমার আছে। কোথায় পাওয়া যাবে বলো তো? কেন? ও তো শেখ আলমের কাছে। তার ঘোড়াশালাটা একদম নগরের পূব দিকে, বুঝলেন? আজ রাতেই যাব, গিয়ে একটা ঘোড়া কিনতেই হবে। একটা নয়, দুটো কিনবে। তাহলে মহারাজ আমায় 4টে ঘোড়া দেবেন। গোপালের চাইতে বেশি ঘোড়া হবে আমার। আরে ভাই গোপাল, তুমি আমার দোকানে ঘোড়া কিনবে? ভাই, তোমার ঘোড়াই মহারাজের সবচাইতে পছন্দের। আজ আমার একটা উপকার করতে হবে ভাই। আমাদের মন্ত্রী আজ তোমার কাছে আসবে ঘোড়া কিনতে, কিন্তু মন্ত্রীর তেমন মোহর নেই। মন্ত্রীকে একটু বেকুব বানাও। তুমি লুকিয়ে থাকো। এই আমি দাড়ি আর জব্বা পরে শেখ আলম হলাম, আর এই কোণে আমি একটা জিনিস রাখলাম। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি মন্ত্রীর সঙ্গে যত খুশি মজা করো, আমিও দেখে মজা পাবো। এই দেখো আমার ছদ্মবেশ। মন্ত্রী চিনতে পারবে না তো? আরে মন্ত্রী তো কোন ছাড়, তোমার বিবিও তোমাকে চিনতে পারবে না। শেখ আলম, ও শেখ আলম, আছো নাকি? হ্যাঁ, আমি শেখ আলম। কি চাই বলুন? আমি দুটো ঘোড়া কিনবো। ভালো ঘোড়া আছে তো? আমার কাছে যেসব ঘোড়া আছে তার সবকটাই আরবি ঘোড়া, অনেক দাম পড়বে। এই ধরুন, এক একটা ঘোড়া 5,000 সোনার মোহর। এত মোহর তো আমার কাছে নেই। তাহলে একটা কাজ করুন, আমার কাছে একটা ঘোড়ার ডিম আছে, তার ভেতরে আছে দুটো ঘোড়া। আপনি ডিমটা নিয়ে যান, কালকেই ডিম ভেঙে বাচ্চা বের হবে, সস্তায় দিয়ে দেবো, মাত্র 5 মোহর। দাও দাও, এক্ষুনি দাও। এই নিন, যত্ন করে রাখবেন, ভাঙবেন না যেন। আমার ঘোষণা মতো আজ সবাইকে তার সেরা সম্পদ আনতে বলা হয়েছিল। তা সবাই কি এনেছে? আগে হ্যাঁ মহারাজ, আমি এনেছি। গোপাল, তুমি এনেছো? নিশ্চয়ই মহারাজ, আমার ঘোড়া বাইরে আছে, আপনি দেখে আসতে পারেন। মন্ত্রী, তুমি আগে তোমার সম্পদ দেখাও। আমি তোমার আনা জিনিসটা দেখতে খুব উৎসাহিত বোধ করছি। এই যে মহারাজ, আমি একটা ঘোড়ার ডিম নিয়ে এসেছি। এর মধ্যে দুটো ঘোড়া আছে। আজই ওরা ডিম ফুটে বার হবে। একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। এবার আমাকে 4টে ঘোড়া কিন্তু দিতে হবে মহারাজ। নিশ্চয়ই নিশ্চয়ই, ঘোড়া যদি ডিম পারে তবে তোমাকে 4টে কেন, 400 ঘোড়া আমি দিতে পারি। গোপাল, মন্ত্রীর ঘোড়ার ডিমটা আমার হাতে দাও তো। এই নিন মহারাজ, মন্ত্রীর বহু মূল্যবান ঘোড়ার ডিম। গোপাল, এবার পুঁটির বাবাকে ডাকো, আমার দরকার আছে। শোনো পুঁটির বাবা, মন্ত্রীর মাথায় এই ঘোড়ার ডিমটা ভাঙো। মহারাজ, এই ডিমের মধ্যে দুটো ঘোড়া আছে। তাই? বাহ, তাহলে তোমার মাথায় ঘোড়ার ডিমটা তো আগে ভাঙা হোক, তারপর দেখা যাবে ভেতরে কটা ঘোড়ার বাচ্চা আছে। আখের যদি ডগাতে রস থাকতে পারে, ধানের যদি গোড়ায় চাল থাকতে পারে, তবে তো বলা যায় না, ঘোড়া ডিমও পারতে পারে। উঠি বাবা, কি হলো? এক্ষুনি মন্ত্রীর মাথায় ঘোড়ার ডিমটা ভাঙো। এই ভাঙলাম মহারাজ। আমার মাথায় কি কিলবিল করছে? পোকা? মহারাজ, আমার শরীর পোকায় ভরে গেছে, কিন্তু আমার ঘোড়া দুটো কোথায় গেল? তোমার খেতে আখ চিবোচ্ছে। উটির বাবা, ধানের খেতে মন্ত্রীকে বাইরে নিয়ে গিয়ে খড়গুলো খাওয়াও, আর না খেতে চাইলে আখের ডান্ডা দিয়ে মাথায় বাড়ি মেরে মেরে খাওয়াবে। আর মন্ত্রী, তুমি যেভাবে পুঁটির বাবাকে ঠকিয়েছো তার ক্ষতিপূরণ কিন্তু তোমায় দিতে হবে, যা তোমার মাসোহারা 3 গুণ। মহারাজ,
এত মোহর আমি পাবো কোথায়? এখন থেকে 3 মাস তুমি বিনা মোহরে মন্ত্রীগিরি করবে এখানে, আর এটাই তোমার শাস্তি। কুটির বাবা, তুমি মন্ত্রী মশাইকে আদর করে খাওয়াও, যত্নের যেন কোনো ত্রুটি না হয়। মন্ত্রী মশাই নিন, ভালো করে খড় চিবিয়ে খান। আমি বরঞ্চ আপনাকে একটা ছড়া শোনাই। মন্ত্রী মশাই মস্ত পাজির ডিম, লোক থাকালেই খেতে হবে যমজ ঘোড়ার ডিম। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।